না, লাগবে না। আসসালামু আলাইকুম, সকলকে শুভরাত্রি। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে ভৌতিক অনুষ্ঠান ভূতবেলায় স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সাথে যারাই যুক্ত হবেন তাদেরকে ভূতবেলার এই পর্বে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সাপ্তাহিক এই আয়োজন ভূতবেলা। আজকে রাতুল ভাইয়ের অনুপস্থিতিতে আজকে রাতুল ভাইকে মিস করবে অনেকেই, এটা আমরা জানি। আপনারা এই মুহূর্তে আমাদেরকে যারা শুনছেন তারা আমাদেরকে ফেসবুকে দেখতেও পাচ্ছেন, এছাড়া আমাদের সাথে ওয়েবসাইট থেকে শোনা যাচ্ছে। এর পাশাপাশি আমাদেরকে আমাদের অ্যাপ ইনস্টল করেও আপনি শুনতে পাচ্ছেন এই ভৌতিক ঘটনা অবলম্বনে ভূতবেলা অনুষ্ঠানটি। আমাদের সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছেন তারা মেইল পাঠানোর জন্য, অথবা আপনার গল্পটি যদি কেউ এখানে এসে গল্প শোনাতে চায় ঠিক তাকেও আপনার আমাদের ফোন নাম্বার 01713484465 এই নাম্বারে যোগাযোগ করবার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আমরা আজকের পর্বে আমন্ত্রণ জানিয়েছি বিশেষ একজন অতিথিকে, যিনি খুব ভয়ানক স্টোরিগুলো আমাদের সাথে শেয়ার করে থাকেন। মাঝে মাঝে এই গেস্টকে আমরা আমন্ত্রণ জানাই, এই অতিথিকে আমরা আমন্ত্রণ জানাই তার ভয়ানক কিছু গল্প শুনবার জন্য এবং আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে আছি সারাবেলা স্টুডিও থেকে। এই মুহূর্তে যারা দেখছেন আমাদেরকে আমরা পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে আছেন মাহবুবুর রহমান। তার কাছ থেকে আমরা তার ঘটনাগুলো শুনবো এবং এই যে কিভাবে তার সাথে ঘটে যাওয়া, নাকি তার পরিবারের সাথে ঘটে যাওয়া, নাকি তার বন্ধু বান্ধবদের সাথে ঘটে যাওয়া। এর আগে যে একটা ঘটনা বলেছিলেন, লাশ কাটার যে একটা গল্প বলেছিলেন, ব্যাপক সাড়া পেয়েছিলাম আমরা সোশ্যাল মিডিয়ার পাশাপাশি ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে। সেই সাথে আমরা সরাসরি অনেক মানুষের কাছ থেকে সেই মাহবুব ভাইয়ের কথাগুলো শুনছিলাম, যে মাহবুব ভাই সেই ভয়ানক গল্পগুলো শেয়ার করছিলেন যখন। তারপর আমরা শুনছিলাম, আমরা আমাদের স্টুডিওতে আমাদের সাথে এই মধ্যেই চলে আসছেন মাহবুব ভাই। মাহবুব ভাই, কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে কার সাথে ঘটে যাওয়া গল্পগুলো আজকে শেয়ার করতে চান আপনি? আমার সাথে ঘটে যাওয়া গল্প বলবো, আর এবং আমি নতুন একটা গল্প বলবো। সে গল্প হলো, জি প্লিজ। আমি নতুন বিয়ে শাদী যখন করি, করার পর তাই আমার মামা শ্বশুর আমাকে দাওয়াত দিয়েছিল। তো এখন মামা শ্বশুরটা অনেক ফ্রি, অর্থাৎ সব ধরনের কথাবার্তা বলা যায়। তো এখন মামা শ্বশুর বললো যে জামাই আমার বাদ বেড়ার আসেন, তোমার দাওয়াত থাকলো। তো এখন বউ নিয়ে আমি চলে গেছি মামা শ্বশুর বন্ধে পাড়া এদিকে বাড়ি। তো যায় দেখি এখানে খাওয়া দাওয়া, মনে করেন পিঠা নাই নাস্তা করছে, সব কিছু করছে, খাওয়া দাওয়া করলাম। করিয়া জামাই আমাকে বলতেছে, মামা শ্বশুর বলতেছে যে জামাই আমি তো একটা জিনিস দেখার নিয়ে যাবো। বলে কি জিনিস? তা আমি বলে কি জিনিস? তা আমার মামা শ্বশুর কিন্তু আমার মামা শ্বশুর কিন্তু কোরআন শরীফ সব কিছু অলরেডি উনি জানে এবং ফকিরের মতো আর কি। উনি স্বপ্নতে অনেক কিছু শিখছে এবং কোরআন শরীফ অনেক কিছু, সব কিছু পড়া কমপ্লিট ওনার, সব কিছুই যাই হোক সব কিছু জানে এবং ফকরেলও করে। আচ্ছা। তো আমি তো নতুন অবস্থায়, আমি তো অত কিছু জানি না। তারপরও এখন মামা শ্বশুরের সাথে সব ফ্রি মাইন্ডে কথাবার্তা হয়, তো খুব এগিয়ে করে লোকটা আমার সাথে। আপনার বয়সের সাথে তার বয়সের তারতম্য কেমন ছিল? আমার থেকে বয়স একটু হালকা বেশি, একটু বেশি। হ্যাঁ, তারপরও মনে করেন খুব আন্তরিক কথাবার্তা চলে। তো এখন বলে জামাই চলেন এক জায়গায় যাবো, ওই দেবেন। কয় না আমি এক জায়গায় যাবো, কি হলো ও লোক কিন্তু আর একটা ওনার বাড়িতে হোমিওপ্যাথির দোকান দিত, হোমিওপ্যাথির ব্যবসা করতো। তো উনি হলো মাঝে মধ্যে হোমিওপ্যাথির ব্যবসা করতে করতে ওদের কুবরেজি করে, জান যেটা ওষুধ চায় আর কি তাকে শিলে দেয়
ভালো মন্দ ওষুধ সব টাকা দেয়। তা আমাকে সাথে করে নিয়ে বললো চলো এক জায়গায় যাবো। কই যাবেন? তে বালাশিখাটের আগে ওই জায়গাতে একটা লোক মারা গেছে। মানে ওটা হলো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, ছোট বাচ্চা, বেশি বড় নয়, কিন্তু অর্থাৎ হলো 10-15 বছরও হবে না, 12-13 বছর বয়স হবে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো এখন বুকুতে আঘাত পায় মারা গেছে। তো এখন মানুষজন নায়ন টান করে এখন এটা করে মারি রেডি দিয়েছে। তো এখন ওই মামা শ্বশুরটি কয় আমাকে কিন্তু এই জায়গাতে এই ঘটনাগুলো বলে নাই, মাঝ রাস্তায় যায় বলতেছে যে জামাই আমি কিন্তু আজকে একটা অকাম করে যাবো, তুমি ভয় করবে না, তুমি আমার সাথে থাকবা। এরকম লোকজনও পাই নাই, তা আমি তোমার সাথে নিলাম। তা আমি বললাম কি কোন ভাই মামা বলেন দিই? না না আগে বলা যাবে না, আগে চলো আগে যাই। তো অর্ধেক আসর না যায়, ওখানে চার দোকান আছে, চাটা খিলে দিয়ে ভালো করে ভালো মতো পরামর্শ দিয়ে জামাই আমি একটা অকাম করবো, তুমি আমার সাথে খালি থাকবেন। বলে কি কাম? বলে আমি যে আমার তো এই কুবরেজি করতে অনেক কিছু লাগে, তবে একটা মানুষের মাথার একটা জিনিস হলে কি ওই কুবরেজিটা আমার বেশি মাত্রায় খাটে, তা আমি তুলবার যাবো, তুমি ভয় করবা না। আমি বললাম কি কন ভাই মামা, আমি তুইলে জীবনে যাইনি, আমি ভয়েতে তো আতঙ্ক না, আমি মাথা কাটতে যাবে এরকম? হ্যাঁ আমি বিয়ে শাদী করছি, আবার তোমার ওই যাই যদি ভয় দ্বারা আসে পড়ি আরো আমার অনেক সমস্যা। নতুন বিয়ে করা নিয়ে অবশ্য। তো এখন চিন্তা ভাবনা করলাম যে কি হবে, মানুষে তো মামায় যদি থাকতে পারে তা আমি কি হয়েছি, একসাথে যদি থাকতে পারি সমস্যা নেই, যাই। ফির কখনো কই না যাওয়া নাই, নতুন বিয়ে শাদী করছি, তারপর একটা কিছু হলে কোনো চেঙ্গার অসুখ, পরের বাড়ির মানুষে বলবে না চেঙ্গার এখানে বিয়ে শাদী নাই করতে অসুখ করছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, অনেক সমস্যা। তখন আমি কি করলাম, 3-4 বার ভাবি আর একবার যাওয়ার চাই, ফির কখনো না যাওয়াই নেই। তো মামা বললো মামা আমি যাওয়া নেই ভাই, এলে গেলে আমার সমস্যা, তোমার হলো ভাগ্নিও তো অনেক কিছু মনে করবে, হচ্ছে না কিছু হবে না, আমি আছি না, তুমি আর টেনশন করো গা। তো এখন এটা চিন্তা ভাবনা করে দেখি মামা শ্বশুর তার খারাপ চায়, তার ভাগ্নির স্বামী তাই কি আর খারাপ চাবে? আর তাই কি একটা ভালো জিনিস অকাম করে যদি একটা সমস্যা তাই তো বিপদ পড়লে তার তো দায়ভার তাই থাকবে। চিন্তা ভাবনা করে আমি না সাথে গেলাম। উনি একটা সর্ষের তেলের বোতল কিনলো এক দোকান থেকে, বাড়ির দিকে কাউকে জানালো না, সর্ষের তেলের বোতল কিনলো, আরো অনেক কিছু নিয়ে উনি সবকিছু আগে এক জায়গায় বসিয়ে ঘাটার মাথা বসিয়ে সবকিছু বন্টন করে নিল। অনেক কিছু বন্টন করে নিয়ে এখন ব্যাগও আছে ওনার কাছে, একটা ব্যাগও আছে, যেমন কারেন্টের কাম করে না মানুষ, এই কারেন্টের কামের মতো একটা ব্যাগ আছে, ওই ব্যাগের মধ্যে ওই যন্ত্রপাতিগুলো ওনার, একটা হাতেরও আছে। তো আমি সাথে গেলাম, আমি যাই, আমার মনের মধ্যে আমার অনেক ভয়, যা আল্লাহ আমি জীবনে লেখা তো যাইনি, কোন মেন তাল হয়, আমি কি বেন বিপদে পড়ে গিয়ে করি। তো এখন বারবার কই মামা আমি যাই না ভাই, হচ্ছে একটা চিন্তা করো তুমি আসো, ভয় করার মানে। তো এখন গেলাম, এই বালাশিঘাটের ওই পাশে উঁচে একটা বান আছে, বাঁধের সাইডে একটা উঁচে করা একটা গাছ গোছালির তলে আর কি মানুষটা বাচ্চাটা মাটি দিয়েছে। তো ওই জায়গা 8-10টা পর্যন্ত মনে করো মানুষ, 11টা পর্যন্ত মানুষ, ওই দোকানের আশপাশে চা পান টান খায় দায় থাকি। তারপরে যখন 12টা থেকে 1টা বাজে মানুষজন দেখা যাচ্ছে না, তখন মামা শ্বশুরটি বলে চলো যাই, এখন মানুষজন দেখা যাচ্ছে না, আর সমস্যা নাই। তো উনি হলো একটা লাইট নিছে, টর্চ লাইট নিছে, আমার তো মোবাইল, তখন ওই সময় আমার টাচ ফোন ছিল, টাচ ফোন নিয়ে গেছি। যাই এখন বলতেছে জামাই বলে কি হয়েছে বলেন, আমি কিন্তু ওই জায়গায় যাব, আমি একটা তেল পরা দিচ্ছি, বোতলের মধ্যে দিলাম এই তেলটা, যেহেতু আমরা ভান্ড নিয়ে জানি, তেলটা বোতলের মধ্যে দিলাম, বোতলের মুখেরই খুলিয়ে দিলাম, ভুল করে যে এই তেলগুলো ফেলাবেন না, যদি এই তেল ফেলাইছেন তাহলে কিন্তু বিপদ,
আমি কিন্তু তোমাকে কিন্তু রক্ষা করতে পারবো না। আচ্ছা তখন আমি বললাম, মামা এটা কি বললেন আপনি? আমি তাহলে যাবোই না ওই জায়গায়। কয় না চেহারা কিছু হবে না, আমাকে মানে সাহস দেয়, কিন্তু আমি জানি তো কি হচ্ছে। হুম, তেমন কুবরেজ মানুষ তো দ্বিগুণ সাহস, ওর সাহস না থাকলে তো এলে কাজ করতে পারবে না। তো এখন গেলাম, তারপরে যা কুটকুটে আন্ধার, জোনাই পোকা পুত পুত করতেছে এরকম, আশপাশে জোনাই পোকা এনে থই থই করতেছে, উল্লে দেখু সময়তে ভয় লাগে। আর ওই লোক গেছে মরার, আর লাশ কেটে, আর তো আমার আতঙ্ক ধরে গেল। তারপরে গেলাম, দয়া আশপাশে না দেখলাম, মানুষজন ভালো করে দেখলো। দেখার পরে উনি বললো যে তুমি এখানে দাঁড়িয়ে থাকবা ঠিকই। তখন কয়টা বাজে মাহমুদ ভাই? তারপর আনুমানিক তাও ওখানে একটা কম ছাড়া, একটা একটা, তার কারণ এদিকে একটা ছাড়া ওইদিকে নিশির হাতে এলে কাম ছাড়া হবে না, এত 12টার মধ্যে তো লোকজন চলাফেরা করেই, তো একটার ওইদিকে হবে। তারপরে গেলাম, যা দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে থেকে উনি হলো কোদালও কিন্তু তেমন নিয়ে জানেন। তো এখন উনি একটা পাশুন নিজে ব্যাগের মধ্যে বোঝান নাই, পাশুনটা নিয়ে যায় হাতলা, মানে কোদালের মতো করে হাসড়ে 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 আসি, এক সাইড খুলছি, খুলে দুই সাইডের মাটিগুলো না সরে টরে না দিয়ে আমি খেয়ে দাঁড়িয়ে আছি। তো এখন আচ্ছা। কবরস্থানের যে খেজুরি গাছ মারে, তো উনি হলো উল্লে সব উনি খুলছে, আমি বলাই নেই। আমার কাছে এটা ধরে তোলো, কয় না আমি তুললে পাবো না। এখন উনি হলো সুরে টুরে এটা ওটা হাবি জাবি কয়, আমি তুলছি, তুলে সব মাটি আলাদা না করে ওই হাতলাগুলো তুলছি, তুলিয়ে অর্ধেক হাতলা তুলছি, পুরোটা তোলা লাগে নাই, সামন সাইডটা তুলিয়ে মানে হাতলার মাটি সরাতে ওই কবরের ভেতর থেকে শব্দ আসে, শুনশুন শব্দ, শুনশুন শব্দ, সাইডে দেখা যায় ফির ক্যাতকুত শব্দ শোনা যাচ্ছে। তো এরকম শুনি তো আমার মনটার মধ্যে ভয়েতে আতঙ্ক লাগিয়েছি যে এটা কি ব্যাপার স্যাপার, মানে গ্যাংরা বার লাগছি, ফির শোনা যাচ্ছে মানে এমন একটা আওয়াজ করতেছে, আমার ভয়েতে টুটিমুটি শুকিয়েছে। আমি বলি, মামা আমাকে তো ভয় লাগতেছে, আমি থাকতে পারতেছি না। হচ্ছে না তুমি কাবলে বলি করো, তুমি চুপ করে থাকো, মানে আমাকে এভাবে সাহস দিচ্ছে আরো। তো আমার তো ভয়েতে মনে করেন টুটিমুটি শুকিয়ে গেছে। তা আমাকে বললো যে তুমি কখনো ভয় করবে না, আর তেল দিন ফেলে দিবা না, যেদিকে একটু আওয়াজ শুনবে ওইদিকে একটু তেল এঁকে হাত দিয়ে হলেও ছিটে দিবে। দেই কালা আন্দাজ দেখা যাচ্ছে, কোনো পাশে চায়া দেখলে সেরকম মানুষ এটা বল থেকে উঠে বাধা দিচ্ছে না, এর অবস্থা। তো উনি নিচে নামছে, নিচে নামলেন? হ্যাঁ নিচে নামার আগে ওই হাতলা আর তালাইগুলো যে শরৎ হয়েছে, ওই তালাইগুলো আবার চটকে চটকে আসে বারবারই? হ্যাঁ ফরফরকে চটকে চটকে আসে। আপনি সাইডে দাঁড়িয়ে আছেন? আমি সাইডে দাঁড়িয়ে আছি, হুম, দাঁড়িয়ে থাকাতে আমাকে আর ভয় লাগতেছে, চটকে চটকে উঠতেছি, এটা কোন ব্যাপার। তালাইগুলো তো শরৎ হয়ে এসে তালাইগুলো চটকিয়ে দিয়ে গায়ের দিকে এসে চাপতেছে, ফটাস করে এসে চাপতেছে। তখন আমি তো ভয়েতে এইভাবে দৌড় মেরে ধরি, দৌড় মেরে মনে করেন কিছু তো যাই, হয়তো ভাই দৌড়ন না দৌড়ন না, দৌড়ালে বিপদ, দৌড়ালে বিপদ, আচ্ছা এরকম বলতেছে? এরকম বলতেছে। তখন আমি দৌড়ন সারি আটকেছি আর যাইনি, এদিকে আসো আসো দৌড়ো না, এই যেদিকে মানে তালাইগুলো আসতেছে এইদিকে তুমি হলো ওই যে একটু তেল নিয়ে ছিটে দাও, এরকম তেল? ছিটে দাও। আচ্ছা। ওই যখন একটু ছিটে দিলাম, একটু থামলো, থামার পর ওই লোক যখন আমার মামা শ্বশুর যখন আবার কবরস্থানে ঢুকছে বা ঠ্যাং নামে দিছে, ঠ্যাং নামে দিয়ে আর কি সাপারাতে হচ্ছে, হুট করে ফিরে আবার তালাই উঠে যাচ্ছে। আচ্ছা, তালাই উঠে এসে উপরে পড়ছে, উপরে যখন পড়ছে আমি তো মনে করেন দৌড়, মানুষ দৌড় মানে ধরছে, এরকম অবস্থা। তো এখন ও লোক বলতেছে জামাই দৌড়ান না, কিন্তু উপরে তেল মারো, তেল মার, তেল সিটা মারো, এরকম তেল সিটা মারো। হ্যাঁ তেমন ও লোক তো ওই তালাইটা যখন পড়ছে তখন তো আন্ধার হয়, আরো নিকেশ করার না হয়ে গেছে, কয় তেল সিটা মারো। তখন আমি তেল সিটা মারার পরে ওই তালাইটা আপনি সে ওদিক গড্ডি পড়লো, মানে অর্থাৎ উল্টি পড়লো, আবার ওখান থেকে সরে গেল? হ্যাঁ ওই তালাইটা আবার সরে গেল? হ্যাঁ আবার সরে গেল, সরে যাওয়ার পরে একটু আনা ভাগ হলো। তারপরে বাইর থেকে সাউনি পাকে পাকে সাউনি, যেমন মনে হয় ভূত পেত্তানি কাউলে না, ম্যাও ম্যাও এরকম শব্দ করে, ফির সময়তে দেখা যায় মানুষের মধ্যে কাউলে, হ্যাঁ আমাকে মা কাটেন না, আমাকে বাঁচাও বাঁচাও এরকম করে শব্দ করতেছে। আচ্ছা।
তো এখন কবিরাজি কি আর যে জিনিসের জন্য গেছে ওই জিনিস ছাড়বে কি আর সহজে আপনার আপনার কি কখনো মনে হয় না যে কোনো মানুষ আসবে এই শব্দগুলো শুনে? হ্যাঁ, এরকম শব্দ মনে হতেছে। আমি তখন মনে করলাম যে এটা তো মানুষের শব্দ, এভাবে মানুষের শব্দ বেরিয়ে কাটতেছে, আমার খুব ভয় লাগতেছে, এরকম আতঙ্কের মধ্যে পড়ছি। তখন আমি চিন্তা ভাবনা করলাম উনি চুলের এগোনা ধরছে, ছোট চুল তো, মনে করো আমার থেকে একটু চুল বড় হবে, চুল খামচা না ধরিয়া ওই এমনি ছোট চাকু নিয়ে গেছে, উনি ভুল করছে, বড় চাকু নিয়ে ঘ্যাস ঘ্যাস করে কাটতেছে, গ্যাস গ্যাস কাটতেছে। আমার দেখি তো আমার আরো ভয় লাগছে, এই কোন ব্যাপার। আমি ওই যে কবরস্থান থেকে সরিয়ে যাচ্ছি, একটু ফাঁকে যাচ্ছি, ফাঁকে আসার পরে উনি কাটিয়ে খপ করে উপরে উঠল। উপরে উঠে যাই, মানে কবরস্থান থেকে নিয়ে যাই উপরে উঠছে হচ্ছে, মানে করেন ওটা 3 হাত নিচে না, এখন উপরে দিয়ে ঘট করে উপরে উঠতে পারে না, ওটা থুয়ে আগে 2 পায়ে হাত দিয়ে ভর দিয়ে উঠতে হচ্ছে, ওই কাল্লা ফিরে আবার নিচে ডাবি গেছে। হ্যাঁ, নিচে দেওয়ার সাথে ওনার তো ভয় কেরি, এটা কম তো হওয়ার কথা না, এখন কবিরাজও ভয়ত পড়ে গেল, এই কাম তো হওয়ার কথা না, এইভাবে হলো। মানে আমি কাটি উচ্চাত্তর শিক্ষক আবার নিচে ডাবি গেল, কেন মানে কাল্লা আবার নিচে গেল। উনি তখন আমাকে বললো জামাই এদিকে আমি এদিকে তেলানোর পরে আমি তেল ছিটে মারিয়া আবার নিচে ডাবলো, নিচে ডাবিয়ে উনি ছাপড়িয়ে তুলিয়ে ওই সত্যি এবারকার ঝাঁপ দিয়ে উঠিয়ার সাথে। তো এখন চিন্তা ভাবনা হচ্ছে এই কবরস্থান তো আমার ঢাকাও সম্ভব না, যে উদ্ধার করতেছে, ভয় লাগতেছে। হ্যাঁ, তখন কি করলো, ওই হাতলা গুলো কোনো মতো করে উপরে দিল, খালি হাতলা কাটা না বসে না দিয়ে মাটি কোনো মতো চটকা চটকে না দিয়ে উনি চলে যাচ্ছে ওর থেকে। সাথে আপনিও আসলেন? সাথে আমিও আসলাম, মানে আমার তো ওনার আগে আরো 3-4 হাত ফাঁকে আমার দৌড়, মানে উনি 1 হাত গেলে আমার 4 হাত আগার নাগে, মানে ভয়ে। তো এখন উনি পাশে পাশে আসতেছে, আমি আগে আগে আসতেছি। তো আসিয়া তেল কিন্তু ফেলে দেওয়া যাবে না, তেল ধরে আসা লাগবে। তো এখন উনি সুরে পড়তেছে আর আসতেছে, সুরে পড়তেছে আসতেছে, পাশের দিকে খালি গ্যাংরানি সাউন্ড, ও বা ও বাবা ও মা গ্যাংয়ের সাউন্ড করতেছে। এরকম করতে করতে আমি বাড়ি পর্যন্ত আসলাম। বাড়ি পর্যন্ত আসে তেল তুলনে বাড়ি পর্যন্ত সিটে ছুটি নিয়ে দিয়ে গায়ের বন্টন করে দিয়ে আমি মনে করেন ওটি মাথা দেখে আমি আর ফিট নাকছি, বাসাতে আসিয়া এমন ফিট নাকছি, কে ভাই জামাই আউ করতেছেন না কে? আচ্ছা, এইভাবে বলাচ্ছে, আমি মনে কোনো কথাই বলতে পারতেছি না। তার মানে ওই রক্ত দেখছি না কাটছে, তাজা রক্ত পাওয়া গেছে না, দেখি আমার শেখা থেকে আমার ভয় তো টুটিমুটি শুকিয়েছে। তো এখন নয়া শ্বশুর বাড়িতে গেলে বউ তো আমার খোঁজ করবেই। তো এখন মামি শরীর করে দিছে, কে মামি তোমার জামাই যেটা আছে তাই করে গেল। আচ্ছা, তো তাই করে তোমার মামা শ্বশুর না যাতে গেল, সেখানে এখনো আসে না। তো এখন খুঁজতেছে খালি আমার, তেমন খুঁজতে দেরি করি করে তারপর মামার ঘরত গেছে, কে ভাই মামা তোমার জামাই কি তোমার সাথে আছে? মা আছে তো আমার সাথে, আমার গাড়ি আছে, থাক আজকে, তোমার ওদিক যা ঘুমাও যায়, আজকে এটি থাক। কয় না তাক পাড় দেন, বাই করে দেন। কয় না তুমি যান, তোমার মামির কাছে শুধু যা, তাই আমার কাছে থাকবে আজকে। তাই আর এলে কথা বলতেছে না। তো এখন আমি খারাপ অবস্থায় দাঁত নাগান হয়ে আছি, মানে হেলান দিয়েছি একটা, মনে করেন খাটের সাথে অবশ্য কংক্রিটের খুঁটি ছিল, তার খুঁটির সাথে হেলান দিছি। তো এখন তাই বলতেছে জামাই করে আও করে, আমি তাও করতে পারতেছি না। তখন কি করলো, ওই জিনিসটা উনি ভালো করে প্যাকেট করে ভালো করে একটা বাক্সর মধ্যে থুয়ে তালা মারি থুয়ে দিল। দিয়ে আমাকে এখন হুশ করতেছে, ফুক দিতেছে, এটা ওটা করতেছে, আমি তো কিছু বলতে পারতেছি না। তাই পরে এলে বলতেছে, মনে করেন অনেক কিছু ফুক টুক দিয়ে পানিটা এনে নিয়ে এসে অনেকক্ষণ পর পানি চোখে দিল, দেওয়ার পরে একটু হুশ হওয়ার পরে, কে ভাই জামাই কি খবর? আমি তো আও করতে পারতেছি না। কি ভাই হচ্ছে আও করেন না কে ভাই, কি হয়েছে আমার? মানে আমি এইভাবে বলতেছি। তেমন বলতে ওই লোকে বলতেছে, কে ভাই আমার সাথে গেছিলেন তুমি, কি হয়েছে? মানে কয় ভাই আমার জামাই, আমার তো কিছু মনে নাই ভাই শ্বশুর। তো এখন বলতেছে, কে ভাই
আমরা যে ঘটনাটা করছি এটা কাউকে কন জানি, তেমন ওই কব না মানে মানে আমার জীবন মরণের প্রশ্ন আমরা কবেন না মানে কইলে কিন্তু ভাগ্নিক কিন্তু করতে পারি আমি, ভাগ্নিক কইলেও কিন্তু আজে কন না, 2-3 দিন পরে কন না, তোমার ভাগ্নি কিন্তু আমার দাঁত নাকবি। তখন কি করলো, তখন আমি এখন তখন ফুক টুক দিয়ে এটা ওটা করলো, করিডোরে অনেক ভয় টয় লাগে। তো তারপরে পরের দিন থাকলাম এভাবে। পরের দিন আমার গাঁও জ্বর আসলো। তখন জ্বর আসলো যখন উনি তখন আমাকে একটা তাবিজ দিল, দেওয়ার পর ওষুধপাতি খাওয়ার পর ইনশাল্লাহ ভালো হয়েছি। ভালো হওয়ার পর এখন আমার ভাগ্নিক করেছি, কুয়ার সাথে আমার উপর তো খেপে উঠছে, তুমি আমাকে না গা তুমি কামত গেছেন মানে কার হুকমে গেলেন কি সমাধান মানে এখন আমার প্রশ্নের উত্তর দিতে মাথা খারাপ হয়ে গেছে। তখন আমাকে বলল, তুমি যে এটা তার বদলা এটা কিছু হলে না, তখন তুমি আমার কি হইলে না, আমার কি হইলে না। তখন আমি বললাম সেটা তো ঠিক, আমার তো সমস্যাটা তোমার তো সমস্যা হইলে। তখন এইভাবে করে যখন আমার এই বৃত্তান্তগুলো হলো, শ্বশুরবাড়ির ইতিহাস এটা, আমার শ্বশুরবাড়ির ইতিহাস এটা শেষ, এখান থেকে আমার গল্প শেষ। দর্শক, এই মুহূর্তে যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আমরা এই মুহূর্তে মাহবুব ভাইয়ের যে অসম্ভব ভয়ানক একটা গল্প শেয়ার করলেন, আমরা ইতিমধ্যে ফেসবুকে দেখছিলাম অসংখ্য ব্যক্তি বলছেন যে ভয়ঙ্কর ঘটনার কথাই সবাই বলছেন। আসলে মাহবুব ভাই যে গল্পগুলো আমাদের সাথে শেয়ার করে সবগুলোই কিন্তু এরকম ভয়ানক কিছু ঘটনা তিনি শেয়ার করে থাকেন। আজকেও তিনি এই ভয়ঙ্কর কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করছিলেন। তার মামা শ্বশুরের সাথে নতুন বিয়ে করার পর এই যে গলা কাটার একটা বিষয়, লাশ কাটলেন ছোট মানুষের কোনো একটা কবিরাজি কাজের জন্য এই লাশটা কাটা হয়তো বা মাহবুব ভাই যতটুকু বলছিলেন, আসলে মৃত মানুষের লাশ তো কাটা হয় কোনো কিছু কবিরাজের জন্যই হয়তো বা। পরবর্তীতে এটা নিয়ে উনি কি করলেন না করলেন এই বিষয়ে আর একটা এপিসোডে মাহবুব ভাইয়ের সাথে কথা হবে। এই মুহূর্তে আমরা ভূতবেলার এপিসোডে আমরা দেখতে চাই কে কে আছেন, এবং বিশেষভাবে অনুরোধ করব একটা আইডিকে আমরা খোঁজার জন্য, এবং তার যদি লোকেশন থাকে এবং কোনোভাবে আমাদেরকে যদি আপনারা হেল্প করতে পারেন, আমরা আন্তরিকভাবে আমার পক্ষ থেকে বেসিক্যালি আপনাকে ধন্যবাদ জানাবো। আমরা তার বিষয়ে অফিসিয়ালি আমরা পদক্ষেপ নিতে চাই। মোসাম্মদ সাদিয়া জানিয়ে না এই আইডিটা সত্য কি না, ফেক আইডি থেকে হয়তো বা অনেক কমেন্টস এসেছে। আমরা বিশেষভাবে অনুরোধ করব যে কয়েকজন আছেন আমাদের সাথে দেখছেন এই মুহূর্তে, যারাই দেখছেন এই আইডিটার একটু আপনারা খোঁজ নিয়ে আমাদেরকে জানাবেন। আমাদের সাথে এই মুহূর্তে আছে সোয়াইব বিন কাউসার, মেবি ছিল মোহাম্মদ সোয়াইব। রাতুল ভাইয়ের কথা জিজ্ঞেস করছিলেন, ওয়ালাইকুম সালাম। আমাদের জান্নাত পুরি আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছে লাইভ দেখছে দিনাজপুর থেকে খন্দকার মেহেদি হাসান মানু, অসম্ভব সুন্দর গল্প লিখে পাঠান আমাদেরকে। আমি উপাস থেকে, ক্যামেরার উপাস থেকে সবসময় খন্দকার মেহেদি হাসান মানু ভাইয়ের যে গল্পগুলো পাঠান, ভয়ঙ্কর গল্পগুলো পাঠান, সেই গল্পগুলো আমরা এখান থেকে ক্যামেরার পিছন থেকে সবসময় শোনা হয়। অসম্ভব সুন্দর গল্পগুলো খন্দকার মেহেদি হাসান মানু ভাইকে অসংখ্য ধন্যবাদ। মাহিদুল ইসলাম আমাদের সাথে আছে, রাত মোহিত পুলিশ লাইন থেকে শুনছে। আমাদের সাথে আছে রোহান লিখছিল, আমাদের সাথে তিনি আছেন। নির্জন শুনছে গাইবান্ধা থেকে, আমাদের সাথে আছেন। সুফিয়ান মুরাদ আমাদের সাথে আছে। সুমাইয়া আমাদেরকে সালাম জানিয়েছে, ওয়ালাইকুম সালাম। সুমাইয়া কেমন আছেন? বরাবরের মতো যুক্ত হয়ে গেছে রামপুরা থেকে নাবিল শেখ মুন্না আমাদের সাথে আছেন। আলমগীর লিখছেন অনেক দিন পরে ভূতবেলা এসেছেন। আমাদের সাথে আছে সোয়াইব লিখেছে তার কথা। সুমাইয়া লিখছে ইমেইল শুনতে চাই, অনেকদিন পর মাহবুব ভাইকে দেখলাম, সাথে আরজে সাহেবকে। আপেল মাহমুদ আমাদের সাথে আছেন। আপেল ভাইকে আমরা খুব মিস করছি। আপেল মাহমুদ যিনি আমাদের এই যে ক্যামেরার পিছনে সহযোগিতা করেছিলেন, সুদূর এখন সৌদি প্রবাসী। আমরা রেমিটেন্স যোদ্ধাকে অসংখ্য ধন্যবাদ জানাই অত দূর থেকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে নির্জন আছে, আমাদের সাথে আছে। আচ্ছা, আমাদের সাথে অনেকেই আছেন। আমরা মেইল পড়তে চাই। হাসপাতাল বালুয়া থেকে
নাহিদ হোসেন আমাদের সাথে আছে। আমরা মেইলে যাব। মাহবুব ভাইয়ের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আমরা মাহবুব ভাইয়ের কাছে পরে আরেকটা ঘটনা শুনবো। তিনি অসংখ্য ঘটনা কিন্তু তার সাথে কিংবা তার বন্ধু বান্ধবদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শুনে আমাদেরকে জানান। আমরা যখন অফলাইনে মাহবুব ভাইয়ের কাছ থেকে বসি তখন তার কাছ থেকেও শুনি। আমরা আজকেও শুনবো। এরপরের একটা ঘটনাতে যাব আমরা। এরপরের ঘটনা গিয়ে তারপরে আমরা আবারও ফিরবো আমাদের মেইলে। মাহবুব ভাই, এরপরের ঘটনা কার সাথে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করবেন? আমি এখন একটা নতুন গল্প বলতে চাচ্ছিলাম। জি, ওই জি। গল্পর শেষ পর্ব বলতে চাচ্ছিলাম। ওই গল্প শেষের দিকে? আচ্ছা, জি। সে গল্প যে ওই মানুষের কাল্লা দিয়ে যে কি করতে হয়, কি করে, এটা আমি তার বৃত্তান্তগুলো বলবো। ওই যেন কাল্লাগুলো নিয়ে যা শুকানো হয়, শুকানোর পরও ওই কাল্লার হাড্ডি দিয়ে এবং ফুকরেলি এবং পাতা, অর্থাৎ হলো পাতা খেলা যে হয়, সে পাতা খেলায় যে যায়, ওই পাতা খেলায় যায় তাই যেতে পুরস্কার নিয়ে এসে। তবে আমার ওই মামা শ্বশুর আরও এক সময় গিয়েছিল আমাকে সাথে নিয়ে। বালাসীঘাটের ওই পাশে চরে এক সময় একটা খেলা দিছিল, পাতা খেলা। সেই পাতা খেলায় অনেক বিভিন্ন জায়গার থেকে মানে বিভিন্ন থেকে ঢোলকো বাজছিল। ঢোলকো বলছে যে অমুক জায়গায় পাতা খেলা হবে, টিপি এবং ফ্রিজ থাকবে, যাই ফার্স্ট সেকেন্ড থাকবে, টিপি ফ্রিজ থাকবে। তে এটা মনে করে আমার মামা শ্বশুর যায়, যা আমাকেও সাথে নিছিল। তা আমি চিন্তা ভাবনা করলাম, আমি সেদিন যাই তো সমস্যা করছি, আজ যাই কোন সমস্যা করি। তে মানুষে বলে পাতা খেলাত কিছু হয় না, তুমি যাও, সমস্যা নেই। তা আমি গেলাম সাথে। যা দেখি উনি আমার গাছের ডাল দিল, গাছের ডাল, এই ডাল দিছে আমাকে হলো মুখে রাখার জন্য, অর্থাৎ লজ্জাবতী গাছের মতো পাতা এবং ওই রকম ডালের অংশ আমাকে শিবা দিছিল। মনে হয় আমি মনে করতেছি ওইটাই, কিন্তু কোবরার জিনিস তো আমাকে শিখাবে না বা জানায়ও না। তে ওর শিকড় আমার দাঁতের ফাঁসে কয়, এটা সবসময় দাঁতের ফাঁসে রাখবা, যতই মানে জাদুকর জাদু মন্তর করুক আপনার খাটবে না। তে এভাবে নিয়ে গেলাম, নিয়ে 4 জায়গায় 4টে ধুল করলো মানুষে, 4 জন 4 পাতা ফকির লাগালো, ফকিরগুলো লাগালো। তো সবাই বান মারে, সবাই বান মারে। তা আমি হলো আমার মামা শ্বশুর দিকে আছি, পাশের দিকে। আমি কিন্তু হলে কাউলাগলির মধ্যে নয়, কিন্তু ফাঁকে দাঁড়িয়ে আছি। তো এখন মামা শ্বশুরের সাথে আরো দল বল ছিল। তো এখন পাতা ফকির খেলে মানে পাতার ডাকে নিয়ে ধুলো ফেলার লাগবে। তে সবাই টানে সবার মতো ভাবে, কিন্তু আমার মামা শ্বশুর অনেক জানে আল্লাহ দেখলাম। তখন তাই হলো ওই কাল্লাটা সামনে রাখিয়া নালদানার মত করে বান দিয়ে রাখছে, রাখিয়া মনে করেন জাদু টানতেছে। জাদু টানতে উনি 1 পয়েন্ট পাইল। পাওয়ার পরে এখন আরগুলো জাদুকার বলতেছে, এই কোন টাকার বাড়ি আর বাড়ি কইরে একে একে জাদু মারো, একে জাদু মারো, একে আমরা বশ করব। তো এখন এই কথা বলার সাথে আমার তো ভয় লাগে গেছে, কি ওনাকে যদি জাদু মারতে আমাকেও তো লাগবে, তাহলে আমিও তো সমস্যা পড়ে যাব। তখন আমার মামা শ্বশুর বললো যে, জামাই তুমি চুপ করে থাকো, আর তোমার দাঁতর যেটা দিচ্ছে ওটা দুধ দাঁতর নিয়ে থাকো, আর এই জিনিস কেন ধুই থাকো। তো এই জিনিস কেন কি, তো এখন ওই যে মাথার কোনো একটা অংশর হাড্ডি মাড্ডি এরকম একটা জিনিস আমার ধুই থেকে দিছে, আমি ধরিয়েছি। তো এখন মানুষে এখন পাতা মারা সারি ওনারা মারতেছে হলো কবরেজের গায়ে গায়ে, মানে কবরেজক মারতেছে, মানে কবরেজক ইপাকে মানে বন মারতেছে, কবরেজে খালি ইপাকে পাকে মনে করেন খালি কাটতেছে। তো এখন এই বলতেছে, তোমরা যে এইভাবে বন মারতেছেন, এটা বন মারা ঠিক না, পাতা খেলার আছে পাতা খেলেন, আপনারা যে কবরেজে বান মারা এটা কোন হিসাব? বাগড়া পাতা যদি বান মারার ইচ্ছা থাকে, এই পাতা খেলা শেষ হোক, তোমরা কতজন আসেন আমার সাথে নড়বের। কবরেজে বলতেছে পাতা খেলাটা খেলি, তারপরে বান মারেন আমার।
তো এখন উনি বলতেছে না আমি আপনাকে বান মারবো, আমরা এতগুলো লোক খেলতেছি আপনি খালি ফেলা দিচ্ছেন মানে। সবার একটা আকর্ষণ ধরে গেল। তো এখন আমরা পাতায় খেলবো না কবরেজে বানে কাটবো, আমার তো মাথা খেলতেছে না ওদের ঘরের সাথে দেখিয়ে। আচ্ছা, মানে অনেক সময় গা অত লাগতেছে, ওই বানের সমস্যা গা অত লাগতেছে। তো এখন কাটতেছে, এমনি খালি কাটতেছে। এখন এরা খালি বলতেছে, গামছা ঘুরে বলতেছে তোমার পাতা খেলার শেষে কতজন কবিরাজ আছেন আমি সমস্ত তোমার সাথে মোকাবেলা করব। এখন পাতা খেলার আছে, পাতা খেলি যাই আমরা। তো এরকম করতেছেন কেন, আমাকে বান মারতেছেন, আমাকে বাং মারতেছেন কেন? তখন ইনি বলতেছে এটা তো হলো না, এরা তো ঠিক রাখতেছে না। তখন ইনি করলো কি, একটা করে পাতা মারতেছে গু খাওয়া বান, কেউ মারতেছে গোবর খাওয়া বান, কেউ মারতেছে হলো মাটি খাওয়া বান, এইরকম বান মারতেছে। তো এখন আমার মামা শ্বশুর বলতেছে আচ্ছা ঠিক আছে আমি জিলা মারবো, এলে সামলেন কিন্তু পরে। আচ্ছা, এইভাবে বলতেছে। আমি বলি ভাই কি কয় ভাই, উনি বলে শান্তি সামলেন। তখন উনি কি করলো, উনি ধুলে, ওনার ধুলে একাই, হ্যাঁ ধুলে একটা জায়গায় ধুলে একাই শুধু উনি ওই ধুলে ওনার একাই। সাথে আরো একজন আছে, আরো কিন্তু একজন। উনি যারা কবরেজি করে না, এমনি সাধারণ মানুষ যদি দাঁড়া থাকে তার কিন্তু ওই কবরেজি লাগবে না এবং বানও লাগবে না। আচ্ছা, তে ওনার পাশে আশপাশ 2-4 জন আছে, কিন্তু উনি হলে একলাই যে কবরেজি, তো ওনাকে সেইভাবে লাগতেছে মারতেছে। তখন উনি বলতেছে যে এই যে আপনি গু খাওয়া বান মারছেন আমার কাছে, এই যে আপনার গু খাওয়া বান আটকালাম। উনি ওপেন চ্যালেঞ্জ করে বলতেছে এই যে আপনার গু খাওয়া বান আটকালাম। আচ্ছা, হ্যাঁ আটকাই যে আপনাদের বান আমি আপনাকে দিলাম সারি, এরকম করে বলতে। এইরকম করে বলতেছে। আচ্ছা। পরে কিন্তু আমি আর তোমাদের দেখবো না। আল্লাহরও কি কাম, ওই লোক এভাবে সারি দেওয়ার সাথে ওই ফকির যে ফকিরে মারছে, ওই ফকির ওটা খালি গু খাওয়া শুরু করে দিচ্ছে, মানে কারণ মাটি নাতে এটা ওটা সব খাওয়া শুরু করছে। তো এখন পাতা খেলা কি দেখবে, ওইটা খেলা দেখে মাথা খারাপ হয়ে গেছে একজন, মানে দর্শক ওইদিকে পাগলা বাজে। আচ্ছা, এটা কি হলো? এটা কোনটা হলো? তারপর আর একজন পূর্বের দিক থেকে মারছে, উনি মারছে হলো মাটি খাওয়া বান, মাথার মাটি যেন খালি কামড়ায়। হ্যাঁ, মাটি কামড়া, এটা আমরা হ্যাঁ। অনেকেই দেখছি। তো এরকম করে উনি বলছে এই দেখো মাটি খাওয়া বান মারছে। আমি আপনাদের বলছি কিন্তু এর আগে যে আপনারা পাতা খেলা আছেন, পাতায় খেলেন, পরবর্তী মোকাবেলা করার আগে করিয়েন। তা আপনারা মানতেছেন না, আমাকে যেভাবে উদ্ধার করতেছেন আমি তো সবার পারতেছি না, এই জন্য আপনাদের বানটা আমি হাতে রাখলাম, এখন আপনাদের বানটা আমি আপনাদেরকে ফিরিয়ে দিলাম। উনি এমন মানে এমন জিনিস করিয়াছে, মনে করে ছাড়িয়ে দিছে, উনি ফিরে ওই যা পাতা খেলা কি খেলবে, ওই ফকিরে এখন মাটি কামড়াচ্ছে। আচ্ছা, মাটি কামড়াচ্ছে তার পাশে আর একটা দিছে, ওই আর 3-4 জন দিয়ে খেলে, আর এক ভুল থেকে মারছে। উনি মারছে ওই জায়গাত, মানে যেন খালি নাচি নাচি বেড়ায়, মানে আমাদের মানে কবরেজি যে টুকটুক না দিয়ে উনি খালি নাচি নাচি বেড়ায়, মানে খেলার ধর মাঠে নাচি বেড়ায়। তো এখন ওই লোক ফির ওইভাবে ওটা ঘুরে দিছি, দেওয়াতে ও লোক ফির ওইভাবে করে ফেলালো। তখন পাতা খেলা তো মানুষজন খালি ওরলেই দেখতেছে, পাতা খেলা আর কি খেলবে। আচ্ছা, তে এখন সবাই আতঙ্ক করলো, ভাই এই কাম কি করলেন তুমি, এটা তুমি ফকরের খেলার আছেন, তুমি পাতা খেলার আছেন, তুমি গেটে খেলতেছেন। তখন ওই লোক এলাকার মানুষ তো অনেক, একটা কুমুটির লোক থাকলে কিন্তু অনেক ধরনের বড় বড় লোক থাকে, তারা এইভাবে ফির আমাদের এই যে মামা শ্বশুর ধরলো, এই এটা কি করলেন তুমি, এটা কয় না। আমি ওনাকে যে বললাম, আমাকে যেভাবে ওরা যতগুলো আমাকে যে মন্তর মারছে, আমার শরীরের মধ্যে মনে অনেক ব্যথা হয়ে আছে, তারপরও জিলে জিলে জিনিস দিছে আমাক, এলে আমি আটকাছি, প্রকাশ্যে ধরে বাজি দেখে আমি আটকাছি। আমি যদি এটা প্রকাশ্যে না ধরে পারতাম তাহলে কিন্তু আমার ওই অবস্থাটা হতো। তখন করলো তাহলে এখন পাতা খেলার তো আমি দেখলাম আপনি 1 পয়েন্ট পাইলেন, তাহলে আপনি তো এই জিনিসটা পাইলেন, পুরস্কার আপনাকে দেওয়া হবে। তাই আপনার পুরস্কার দেওয়া হবে, সমস্যা নাই, কিন্তু এই যে কভারেজগুলো যে অবস্থা খারাপ হয়ে গেছে, মাটি কামড়াচ্ছে, কামড়াচ্ছে, এলে এখন ভালো খারাপ না, আমি ভালো করবো না। তো এখন কুমুটির লোক সহকারে আমাকে মনে করে ধরে ফেলাচ্ছে, এই যে কাম না করে পর্যন্ত আপনার তো যাওয়া হবে না। মানে এটা ভয় তো, যেমন মনে করেন আমাদের মারে না কারে, মানে ওদিক বিরোধী দলের যে লোকগুলো থাকে না, এরা একজন নাটি নিয়ে এসে বাইরের ধরে, এই পাকে এটা নিয়ে বাইরের ধরে, ভয় তো এখন আতঙ্ক লাগে গেছে। এখন আপনিও তো আছেন, আমিও তো আছি। তা আমি বললাম মামাসুর ভাই এটা কি কাম করলেন তুমি, এটা এখন পলানের বুদ্ধি করো এখান থেকে, কয় জায়গাটা কেমন করে পলালে তো আরো হাউলে মার খাওয়া লাগবে, এভাবে বলতেছে। তখন আমি কি করলাম,
তাহলে এটা বুদ্ধি এখন ভয় করেন তাড়াতাড়ি, কয় দাঁড়াও মাগানা শিক্ষে দেই আগে, এইভাবে বলতেছে যে ওনাকে না শিক্ষে দেই আগে। তে এখন মামা শুরু মনে করছে চটাং পাটাং শুরু হয়ে গেছে, হ্যাঁ কি হয়েছে দেখি কি হয়েছে। তার মানে এক জায়গায় পাতা খেলা দেখে গেলে বিভিন্ন ধরনের কিন্তু লোক আসে বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা, ওতে আমরা তো 2 জন যা দেখি, আমার 5 জনে আরো মেলাজন এলাকার লোক গেছে, তা আমাদের দিকে সাপোর্টায় তারা এই কাম করলে তাতে এইভাবে মানে বিভিন্ন ধরনের ব্যাপারটা। তখন ওর টাকা চেয়ারম্যান মেম্বার আসি বললো যে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে আমি মানবো, কিন্তু ওনাদের আমার কাছে ভুল স্বীকার মানতে হবে, ভুল স্বীকার মানতে হবে। ওরা তো এখন ওই তন্ত্র মন্ত্রের মধ্য দিয়ে মাটি কামড়াচ্ছে, ওরা এখন কিভাবে ভুল স্বীকার করবে? হ্যাঁ এটা একটা প্রশ্ন। তা আমরা চেয়ারম্যান মেম্বার এলাকার হলো কুমুটির লোক বলতেছি, তারা বললো যে ঠিক আছে আমরা নিজে থেকে ভুল স্বীকার মানাবো, কিন্তু আপনার আগে ভালো করেন। আচ্ছা, আগে ভালো করেন। আচ্ছা। তারপর ঠিক আছে কথা দিলেন তো, বলে হ্যাঁ। তারপর উনি হলো ওনার কাছে যে ডাল আছে ওই ডাল দিয়ে মাথা ঘুরালো, মাথার উপরে হাত না দিয়ে মাথা ঘুরালো, ঘুরে ফুক দিল। ফুক দেওয়ার সাথে উনি ভালো সব কটাকে এইভাবে করে ফুক টুক দিয়ে, তারপরে কাল্লাটাও তো সাথে থাকলোই, থাকিয়ে এইভাবে করে ঘুরিয়ে ওনার কাছে একটা এমন একটা জিনিস ডাল আছে গাছের, ওই ডালটা মুখের মধ্যে বা কাঁচা দেওয়া থাকলে কোনো জাদু মন্ত্র কাজ করে না। ওটা দিয়ে আর কি কয় পাকে মনে করেন মাথা দিয়ে ঘুরে মাথা ঘুরে ফুক টুক দিয়ে ভালো হয়ে গেল সব কাটা। ভালো হওয়ার পরে ওই লোকে বলতেছে ভাই কি করছেন কি ভাই, আমি তোমার কাছে হাত ধরে করলাম ভাই, আমি আপনাকে উস্তাদ মানলাম। আচ্ছা, তখন বললো ভাই শোনো, আমি যে বললাম যে আপনাদের এই কাম করা পাতা খেলা পরে মারিয়ে আমার সাথে খেলা, আপনি পাতার সাথে খেলা খেলেন, তা না গেলে আপনার আমাদের সাথে টক্কর দিলেন মানে। কিন্তু একটা জিনিস ভাববেন, বাপেরও বাপ আছে, হয়তো আমার উপরে আমার আরো একটা বাপ আছে আছে, কিন্তু তারা এই জায়গায় আসে নাই, হয়তো তারা আসলে হয়তো তার কাছে আমি হার মানতাম। এখন ঘটনা হলো এইটা, সবাইকে এক মনে করতে হবে না, মনে করতে হবে যে সবাই সবার কাছে কিছু কম কিছু আছে, পারে আর কি পারে। ওই জায়গার থেকে পাতা খেলে আমরা মনে করো পাতা থেকে আমরা প্রথম। আচ্ছা, ওই যে মাথাটা কাটছিলেন, ওই মাথা কাটা মাথাটা ওখানেও নিয়ে গেছে? হ্যাঁ ওখানে নিয়ে গেছে, ওটা নিয়ে গেলে জাদু মন্ত্রে আর আকর্ষণটা ধরে, মানে আমরা যে জাদুটা করবো ওই জাদুটার মনে করেন হ্যাঁ পাতাও আসতে আকর্ষণ করবে, এবং বাইরে যে জাদুগুলো করবে ওইগুলো কম কাজ করবে। আচ্ছা, তারপরে আমি ওখান থেকে ওই জায়গার থেকে ওই ফ্রিজ ট্রিজ নিয়ে আসলাম। এখন এলাকার মানুষ হাই হাই করে খালি যে এটা কি করলো, মনে করেন যে জায়গাতে যাবেন এটা কোনটা নাম করলো, নাম হয় মনে করেন যা প্রশংসা হয়ে গেল। তখন থেকে আমাদের আর একটা ডাক হলো, যেখানে যাই আমাদের কোনো করেন পাতা ফকির নিয়ে যায়, অর্থাৎ হলে বাড়ির কারো কোনো সমস্যা হলে দেখা যাচ্ছে কাকু ভূত পেত্তানি ধরছে, কাকু অসুখ ছাড়তেছে না, তখন থেকে উনি একটা ভালো একটা রেজাল্ট পাইলো, ডাক্তারির চিকিৎসার ভালো একটা কবরেজি চিকিৎসার রেজাল্ট পাইলো। তখন থেকে উনি ভালো একটা ইনকামের সোর্স পাইলো, করার পর উনি হলো অনেক কিছু বাড়ি টাড়ি করছে করার পর এখন বেঁচে আছে কি? হ্যাঁ এখনো বেঁচে আছে লোক। এখন কি ওই ঝাড়ফুঁক? এখন ঝাড়ফুঁক বেশি এখন করে না, এখন বয়সের নাম হয়ে গেছে তো। আচ্ছা, উনি বলতেছে যে এখন এই বয়সে আর করা যাবে না, আল্লাহ দেখ যেটুকু হয়েছে এইভাবে চলতেছে। তাই আমার প্রথমে আমার লাইফে এইরকম দেখে আমার মাথা ঘুরে গেছে। জীবনে আমি এটা গল্প করতে এটাও একটা ঘটনা ছিল, ভয়ঙ্কর ঘটনার মধ্যে একটা। মাহবুব ভাই যেটা বলছিলেন, আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম আজকে আমাদের এই লোক মাহবুব ভাই, তিনি সবসময় ভয়ঙ্কর গল্পগুলো আমাদের সাথে আপনাদের সাথে শেয়ার করে থাকেন, আপনাদেরকে একটু এই যে ভয়ের রাজ্যে নিয়ে যাওয়ার জন্য। এটাও একটা বিনোদন, কিন্তু এটাও একটা আপনাদেরকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই আয়োজনটা। এই সপ্তাহের এই আয়োজনটার জন্য অনেকেই মুখিয়ে থাকে যে কখন বৃহস্পতিবার আসবে, কখন রাত 9:05 স্টুডিওর ঘড়িতে বাজবে, কিংবা আপনার সেই মোবাইল কিংবা আপনার ঘড়িতে বাজবে। এইটা নিয়ে অনেকেই কিন্তু আক্ষেপে থাকে, অনেকেই অপেক্ষায় থাকে। ঠিক এটার জন্যই কিন্তু আমাদের আজকের এই সারাবেলার এই আয়োজনটি। ভূতবেলা, আজকে ভূতবেলায় আমাদের অতিথি মাহবুবুর রহমান, তিনি অসম্ভব
ভয়ঙ্কর কিছু ঘটনা শেয়ার করছিলেন। আমরা মাহমুদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ভয়ঙ্কর ঘটনাগুলো শেয়ার করার জন্য। আমরা মেইলে যাব এবং আপনারা যারা আছেন এই মুহূর্তে যুক্ত আছেন, যে আইডিটার কথা বলছিলাম, আপনি শিওর আমাদেরকে অবশ্যই এটার জন্য হেল্প করবেন, আমরা এটা চাই। রোহান আমাদের সাথে আছে, সীমান্ত আমাদের সাথে ছিল, রোহান আবারও লিখছেন নির্জন আমাদের সাথে ছিল, অনেকে আমাদের সাথে আছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। এই মুহূর্তে আপনারা শুনছেন ভূতবালা, ভৌতিক ঘটনা অবলম্বনে ভূতবালা। আর নিশান আছে আপনার সাথে মেইলে যেতে চাই। আমরা প্রথমেই সাফায়েত হোসেন সীমান্ত, যিনি এর আগে আমরা মানুর কথাগুলো পড়ছিলাম, তিনি আমাদের দেখছেন। আমরা এই মুহূর্তে ঘটনায় যেতে চাই। সাফায়েত হোসেন সীমান্তর ঘটনা রাতুল ভাইকে তিনি ডেডিকেট করে বলেছেন কিছু কথা। আমরা সেই গল্পগুলো উনি যেভাবে লিখেছেন সেভাবেই আমরা বলবো আর কি। শ্রদ্ধেয় রাতুল ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন আশা করি। আমি সাফায়েত হোসেন সীমান্ত আমার জীবনের একটি সত্য ঘটনা পাঠালাম। ঘটনাটি 2004 সালের লালমনিরহাটের। বন্ধুদের সাথে সিনেমা দেখতে রাতে একাকী বাসায় ফেরার পথে রেল ক্রসিং ও সুপারি বাগানে কিছু ভৌতিক ঘটনার মুখোমুখি হয়েছিলাম। নিচে পুরো ঘটনাটি দিলাম, আশা করি আপনার শোতে লিসেনারদের পড়ে শোনাবেন। ঘটনাটা আমার সাথে ঘটেছিল আজ থেকে 17 বছর আগে 2004 সালে। আমি তখন ক্লাস 5-এ পড়ি। আশা করছি আপনি ঘটনাটি পড়ে শোনাবেন। 2004 সালের জানুয়ারি মাস, প্রচুর শীত আর কনকনে ঠান্ডা। ছোটবেলা থেকেই একটু চঞ্চল আর বাউন্ডুলে ছিলাম। আব্বু আম্মু সাধারণত বাইরে বন্ধুদের সাথে আড্ডা দেয়া একদমই পছন্দ করতো না। ঘটনা দিন বিকেলবেলা যখন আমি বাসা থেকে বের হই, তখন আম্মুকে বললাম প্রাইভেট শেষে এক বন্ধুর বোনের বিয়ে, আমাকে সেই অনুষ্ঠানে ইনভাইট করা হয়েছিল, তাই আমার বাসায় আসতে রাত হবে। আসলে বিয়ে ঠিক কিছুই নয়, আমার বন্ধুরা মিলে সবাই প্ল্যান করছিলাম প্রাইভেট শেষ করে ওই দিন রাত 9টা থেকে 12টা পর্যন্ত লালমনিরহাট উত্তরা সিনেমা হলে সিনেমা দেখব। যেই কথা সেই কাজ। সবাই মিলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখলাম। সিনেমা শেষ করে সবাই যখন বের হলাম তখন বেশ হালকা কিছু নাস্তা করে এবার যার যার মতো বাসায় যাব। রাত তখন প্রায় 1টা বাজে। সবাই যে যার মতো বাসায় চলে গেল। ফেরার পথে আমি কোনো রিক্সা ভ্যান কিছুই পাইনি, তাই হেঁটে হেঁটে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বলে রাখা ভালো, আমার বাসায় যেতে বানভাসার মোড় রেল ক্রসিং পার হয়ে আরো 20 মিনিট হাঁটতে হয়। শীতের রাত, কনকনে ঠান্ডায় আমি হাঁটছি বাসার উদ্দেশ্যে। আমার পকেটে টর্চ লাইট সিস্টেম একটা গ্যাস লাইটার ছিল, যেটা দিয়ে হালকা আলো জ্বলতো। ভাবলাম মেইন রাস্তা দিয়ে বাসায় যেতে অনেক সময় লাগবে, রাতও অনেক হয়েছে। অন্যান্য ভয়ের চেয়ে আব্বু আম্মুর বকা খাওয়ার ভয়টাই বেশ কাজ করছিল সে সময়। আমি সেই ছোট্ট টর্চ লাইটটা মাঝে মধ্যে যেখানে অন্ধকার বেশি সেখানে মারছি আর হাঁটছি, আশেপাশে কোথাও নেই। হাঁটতে হাঁটতে যখন আমি রেল ক্রসিং এর প্রায় কাছাকাছি, বর্তমানে যেখানে মশলা গবেষণা উপকেন্দ্র অফিস, তখন আমি খেয়াল করলাম আমার পেছন থেকে বিড়ালের আওয়াজ। অতঃপর একটা কালো রঙের বিড়াল আমার পায়ের কাছে এসে হোঁচট খাচ্ছে, আবার দূরে সরে যাচ্ছে, আমার পায়ের কাছে আসছে। আমি খুবই বিরক্ত হয়ে একটা লাথি দেই বিড়ালটাকে। বিড়ালটা একটু জোরে আওয়াজ করে চলে যায়। এরপর যখন আমি রেল লাইনের কাছে চলে আসি তখন খেয়াল করলাম কিছু দূর সামনে থেকে একটা গোংরানির আওয়াজ আসছে। অনেকটা ব্যথায় কাতরালে মানুষ যেমনটা গোংরায় ঠিক তেমনটা আওয়াজ। আমি হাঁটা বন্ধ করে থেমে গেলাম। এতক্ষণ মাথায় কাজ করছিল না আমি কখন বাসায় ঢুকবো সেই টেনশনটা। কিন্তু রেল লাইনটা থেকে গঙ্গানোর আওয়াজটা শোনার পর যখন আমি ওইখানে থামলাম তখন থেকে জানি একটা ভয় কাজ করতে লাগলো। সাথে সাথে মনে পড়তে লাগলো আম্মুর কাছ থেকে শোনা অনেক আগে একজন ট্রেনে কাটা পড়েছিল। কথাটা মনে পড়তেই ভয় লাগাতে শুরু হলো।
আওয়াজটা অনবরত হচ্ছিল। আমি ছোট্ট টর্চ লাইট রেল লাইনে মারতেই দেখলাম রেল লাইনের মাঝ বরাবর মাথাহীন একটা নিথর দেহ পড়ে আছে এবং গোংরানির আওয়াজটা ওখান থেকেই আসছে। এটা দেখার পর আমি প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে ওখান থেকে প্রায় 30-40 গজ সামনে গিয়ে একটা কাটা রক্তাক্ত মাথা, দুধ চোখ বড় বড় করে দেখি আমার দিকেই তাকিয়ে আছে। আমি ভয় পেলাম। প্রচণ্ড ঠান্ডার মাঝেও আমার কপাল ঘেমে ঘাম ঝরছে। আমি দোয়া দরুদ পড়ার চেষ্টা করছি, অথচ ভয়ে কোনো কিছুই ঠিক করতে পারছি না। এবার একটু জোরে দৌড় দিয়ে রেল লাইন পার হয়ে আমার বাসায় যাওয়ার কাঁচামাটির রাস্তাটায় চলে আসলাম। সামনে গফুর গাড়িয়াল মামার বিশাল এক সুপারি বাগান। এবার আমাকে ওই সুপারি বাগানের মাঝে যে চিকন রাস্তা আছে ওই রাস্তা দিয়ে 10 মিনিট হাঁটতে হবে। সামনে গেলেই বাসা, কোথাও কে নেই, একদম শুনশান নীরবতা। আমি বাগানের ভিতর দিয়ে ওই চিকন রাস্তা ধরে আবার হাঁটা শুরু করলাম। ছোট লাইটটা একটু পুরনো হওয়ার ব্যাটারি চার্জটাও কমে গেছে। আমি আবছা আলোয় ভয়ে হাঁটছি। একটু সামনে যেতে আমি দেখলাম সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ পড়ে আছে আমার সামনে। আমি আবারও থমকে গেলাম আর ভাবলাম, আজ হয়তো আমার আর বাসার ফেরা হবে না। আজই হয়তো আমার জীবনের শেষ দিন। এরপর আমি দেখলাম সেই সাদা কাপড়ে মোড়ানো লাশটা উঠে দাঁড়ালো, আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি আর সহ্য করতে পারলাম না, খুব জোরে একটা আত্মচিৎকার দিলাম। আমার চিৎকার হয়তো বাগানের পাশে থাকা গফুর গাড়িয়াল মামার ছোট ছেলে শুনছিল। সে বাসা থেকে বের হয়ে বাগানে একটা টর্চ লাইট আর একটা লাঠি নিয়ে এসে দেখে আমি থরথর করে কাঁপছি। উনি আমাকে এত রাতে বাগানে দেখে বলল, কিরে সাগর, তুই এত রাতে এখানে কি করছিস? কেন, কি হয়েছে তোর? আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আমি শুধু থরথর করে কাঁপছি, আমার কপাল বেয়ে প্রচণ্ড ঘাম ঝরছে। উনি বুঝতে পেরেছিলেন আমি খুব ভয় পেয়েছি। তারপর উনি আমাকে আমার বাসায় নিয়ে যায়। এরপর আমার আব্বুকে ডাক দেয়, তাই আব্বু আম্মু দুজনে এই ঘর থেকে বেরিয়ে আসে। এরপর আমাকে দেখে বলে, কিরে, তোর বন্ধু বাসা থেকে ফিরতে এত দেরি হলো কেন? আমি আমার মুখ থেকে কোনো কথা বের করতে পারছিলাম না। দেখে গফুর চাচার ছেলে আব্বুকে বলল, ও হয়তো খুব ভয় পেয়েছে, আমাকে যেন আর কোনো জিজ্ঞাসা না করা হয়। অতঃপর গফুর চাচার ছেলে বাসায় চলে যায়। অতঃপর আমি হাত মুখ ধুয়ে আমার রুমে এসে পড়ি। ঘড়ি কাঁটার দিকে খেয়াল করে দেখলাম প্রায় 3টা বেজে গিয়েছে। যখন আমি রুমের আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়লাম, ভাবলাম গোল বালিশটা জড়িয়ে ধরে লেফট গায়ে মাথায় দিয়ে ঘুমাবো। কিন্তু এরপর যেটা আমার সাথে ঘটলো সেটা ছিল ভয়ানক। আমি অনুভব করলাম কোল বালিশের নরম তুলোর আদলে মানুষের শরীর জড়িয়ে ধরেছি। তৎক্ষণাৎ বিছানার পাশে থাকা টর্চ লাইট জ্বালিয়ে দেখলাম সুপারির বাগানে পড়ে থাকা সাদা কাপড়ে মোড়ানো সেই লাশটা আমার পাশেই শুয়ে আছে। এবার আমি আর নিজেকে সামলাতে পারলাম না, খুব জোরে জোরে আব্বুকে ডাকতে লাগলাম। আব্বু আম্মু দুজনে আমার চিৎকার শুনে দৌড়ে এসে আমার রুমে ঢুকলো। কি হয়েছে? আমি ততক্ষণে বিছানা থেকে নেমে আব্বুকে বিছানা দিকে ইশারা করে বললাম, আমার বিছানায় এই লাশ কিভাবে আসলো? আব্বু বলল, কই, বিছানায় তো কোনো লাশ নেই। এবার আব্বু আমাকে জড়িয়ে ধরে নিয়ে তার রুমে গেল। আমি আব্বু আম্মুর মাঝখানে ভয়ে কাঁদতে শুরু করলাম। আমার কান্না দেখে আম্মুও কান্না শুরু করলো। এরপর আব্বু 1 গ্লাস পানি আর দৌড় পরে ফু দিয়ে আমাকে সেই পানি পান করতে বলল। আমি সেই পানি খেয়ে তাদের মাঝে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা আমার যখন ঘুম ভাঙলো তখন দেখলাম আম্মু আমার পাশে মাথায় বসে আছে এবং মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার শরীর প্রচণ্ড জ্বর ছিল। আম্মু আমাকে জিজ্ঞেস করলো কাল রাতে কি হয়েছিল আমার সাথে। অতঃপর আমি গত রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বললাম। আম্মু বলল এরপর থেকে কখনো যেন বেশি রাত করে বাহিরে না যাই। তারপর
দুপুরবেলা খোঁজ নিয়ে দেখলাম সেই রেল ক্রসিংয়ের পাশে লাশ তো দূরের কথা, কোনো দুর্ঘটনায় ঘটেনি, আর সেই সুপারি বাগানও কোনো লাশ ছিল না। কিন্তু আমার সাথে গত রাতে যেসব ঘটনা ঘটে গেল সেগুলো আসলে কি ছিল, আর কেনই বা এসব আমার সাথে ঘটছিল, আসলে ভয় কি জিনিস সেদিন আমি বুঝেছিলাম। এরপর আমার সাথে কোনো ঘটনায় আর ঘটেনি। ঘটনাটি ভালো লাগলে লিসনারদের পড়ে শোনাবেন, এবং বিভিন্ন জায়গা থেকে আমি শুনে আরও কিছু ঘটনা সংগ্রহ করেছি, যেগুলো না হয় আরেকদিন পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটি সাফায়েত হোসেন সীমান্ত, ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার। আমরা সাফায়েত হোসেন সীমান্ত ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ভয়ানক একটা গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক অনেক ভয়ানক একটা ঘটনা কিন্তু আমাদের সাথে আজকে শেয়ার করেছিলেন সাফায়েত হোসেন সীমান্ত। তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এই ভয়ঙ্কর ঘটনা শেয়ার করার জন্য। আপনারা এই মুহূর্তে শুনছেন ভৌতিক ঘটনা অবলম্বনে ভূতবা। আমাদের সাথে আরও একজন স্টুডিওতে অতিথি রয়েছেন, আপনাদের সবার পরিচিত শাহাদুল আছেন আমাদের সাথে। শাহাদুলের ঘটনাগুলো আমরা শুনবো। শাহাদুল আমাদের এই সারাবেলার একজন মানুষ, যিনি আমাদের ক্যামেরার পিছন থেকে সবসময় সহযোগিতা করে থাকেন। আপনারা যদি মাহবুব ভাই কিংবা শাহাদুলের মতো গল্প বলতে চান, আমাদেরকে শোনাতে চান, তাহলে আপনার ফোন নাম্বারটি আমাদেরকে পাঠিয়ে দিন আমাদের ফেসবুক পেজে, অথবা আপনি আমাদেরকে কল করুন 01-713-484465 এই নাম্বারে, 01-713-484465 এই নাম্বারে আপনার কলগুলো করবেন এই নাম্বারে। আমরা তাহলে আমাদের এখান থেকে আমরা অবশ্যই শোনাবো, এবং অবশ্যই আপনাদেরকে কন্ট্যাক্ট করার জন্য আমরা চেষ্টা করব আমাদের টিম থেকে। আপনারা যেখান থেকে আমাদের সাথে আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের সাথে গল্প শেয়ার করবেন শাহাদুল আলম। তিনি তার ঘটনাগুলো আমরা শুনব। তিনি আমাদের স্টুডিওর ঘড়িতে ইতিমধ্যেই চলে আসছেন, এবং তার ঘটনায় আমরা যেতে চাই। আমাদের সাথে একটু আমাদের ঘটনাগুলো যারা আছেন, আমাদের সাথে আলিফ মিয়া আমাদের সাথে আছে, কুমিতপুর থেকে আব্দুল হাই আমাদের সাথে আছে, আমাদের সাথে দুই ভাই মিলে আমাদেরকে শুনছে। রাতুল ভাইকে অনেকেই খুঁজছিলেন। আব্দুল্লাহ হাই আমাদের সাথে শাখাটা থেকে আছে, ঢাকা থেকে আমাদের সাথে আছে রাব্বি, আমাদের সাথে অনেকে আছে। আমরা রাতুলের কাছে ফিরতে চাই, রাতুল দুঃখিত, আমরা শাহাদুলের কাছে যেতে চাই। শাহাদুল, আজকে কার সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করবেন আপনি? ভাইয়া, ঘটনাটি একটি মাদ্রাসা কেন্দ্রিক একটি ঘটনা। আচ্ছা। মাদ্রাসাটি বহু বছর থেকে পড়েছিল। যখন থেকে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকেই 6 বছর পর মাদ্রাসাটা পরিত্যক্ত হয়ে যায়। সে মাদ্রাসাটির জায়গা এবং মাদ্রাসাটির নাম আমি বলতে চাচ্ছি না, মাদ্রাসাটির নাম আমি হাইড রাখছি, এবং যে ব্যক্তির সাথে ঘটে গেছে সে ব্যক্তি তার নামটি বলতে নিষেধ করেছে এবং তার নামটি গোপন রাখতে বলেছেন। আর যে গল্পটি বলতে চাচ্ছি সেটি একটি মাদ্রাসায় আজ থেকে ঘটনাটি প্রায় 30 থেকে 40 বছর আগে ঘটনাটি ঘটেছে। মাদ্রাসাটি প্রতিষ্ঠাকালীন হওয়ার পর থেকে, নির্মাণকাল হওয়ার পর থেকে 6 বছর মাদ্রাসাটি চলে, এবং কিছু দুর্ভোগ বা অর্থবহর কারণে মাদ্রাসাটি বন্ধ হয়ে যায়। এবং সেই মাদ্রাসায় একটা সময় যখন মাদ্রাসাটি ক্লাস চলতো তখন একদম ভরপুর ক্লাস চলতো, একটা আমেজ থাকতো, এবং আশেপাশের মানুষরাও দেখে শান্তি পেত, এবং খুব নাম ছিল মাদ্রাসাটির। একটা সময় যখন বন্ধ হয়ে যায় সেই সময়টুকু সবাই এলাকার মানুষ খুব আপ্রাণ চেষ্টা করেছিল যে মাদ্রাসাটাকে চালু করার জন্য, যেন বাচ্চারা শিক্ষাটা পায় ওখান থেকে, ইসলামিক যে শিক্ষাগুলো রয়েছে সেই শিক্ষাটা যেন পায়। কিন্তু এলাকাবাসীর আপ্রাণ চেষ্টা করার পরেও মাদ্রাসার যে কমিটি রয়েছে তারা বিষয়টিকে হালকাভাবেই নিয়েছে। তারাও কিছুটা চেয়েছিল যে চালু হোক, কিন্তু পরবর্তীতে কিছু একটা কারণে অর্থ এবং কিছু সাময়িক ঘটনার কারণে সেই মাদ্রাসাটি বন্ধ হয়ে যায়। মাদ্রাসাটি বন্ধ হওয়ার পর ঠিক 6 মাস পর
6 মাস পর ওখানে মানুষ যখন রাস্তা দিয়ে যাতায়াত করতো, ওই পাশ দিয়ে রাস্তা দিয়ে, তখনকার রাস্তাগুলো খুব একটা, রাস্তাগুলো পাকা ছিল না, কাঁচা রাস্তা ছিল, এবং মাদ্রাসার পাশ দিয়ে একটি খুব বড় একটা রাস্তা না, একটু মাঝারি একটা রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করতো। এবং ওই সময় তো আপনারা জানেন যে মানুষ অল্প সন্ধ্যাতেই তাড়াতাড়িতেই বাড়িতেই ঢুকে যায়, বিশেষ করে গ্রামে যারা বসবাস করতো ওই সময় খুব তাড়াতাড়ি ঢুকে যেত, দিনের কাজ দিনে শেষ করতো, যত তাড়াতাড়ি পারতো কাজ শেষ করে বাসায় ঢুকে যেত। এবং যেই দিন যে ঘটনাটি ঘটলো, সেই ঘটনাটি ও পাশ দিয়ে যাচ্ছিল দুইজন ব্যক্তি যাচ্ছিল কাজ শেষ করে, এবং কাজ শেষ করতে করতে তাদের অনেকটা দেরি হয়ে যায়। তখনকার তার ভাষ্য মতেই তখন সময় ছিল 9টা থেকে 10টা, এবং মাদ্রাসায় কোনো ল্যাম্পপোস্ট ছিল না, এবং আশেপাশে কোনো ল্যাম্পপোস্টও ছিল না। বন্ধ হয়ে যাওয়ার পর সব ল্যাম্পপোস্ট কেউ চুরি করে নিয়ে গেছে, কেউ বা ভেঙে ফেলেছে, এইরকম কারণে ল্যাম্পপোস্ট ছিল না। এবং মাদ্রাসার যে দেখার যে দায়িত্ব ছিল সিকিউরিটি গার্ড বা কর্মকর্তা, সেও ওখান থেকে চাকরি ছেড়ে দিয়েছে, এবং পরবর্তীতে তারও আর কাজ ছিল না, ওই জন্য মাদ্রাসাটি পুরোপুরিভাবেই বন্ধ হয়ে থাকে, একদম নির্জন হয়ে যায়। এবং যে দুইজন যাচ্ছিল সেই দুইজন খেয়াল করতে পারছে যে মাদ্রাসায় যে এক অফিস, যে রুমটা রয়েছে, অফিস রুমটা যেখানে হুজুররা এসে বসতেন, সেই অফিস রুমটাতেই কিছু মানুষের আনাগোনার শব্দ শোনা যাচ্ছে, এবং তারা মাদ্রাসার অফিসটা ক্রস করার পর প্রায় একজনের কানে যাওয়ার পর আরেকজন বলতেছে, তুই কি কিছু শুনতে পাচ্ছিস? বলতেছে, আরেকজন বলতেছে, কেন, কি হয়েছে, কি শুনবো? একটু কানটা একটু ভালো করে খাড়া করে দেখ, শুনতে পাবি যে কিছু একটা আওয়াজ শোনা যাচ্ছে। তা উনি যে ব্যক্তিকে বলছে, ওই ব্যক্তি একটু কানটা খাড়া করে শোনার চেষ্টা করতেছে, আসলেই একটা আওয়াজ শোনা যাচ্ছে, কিছু মানুষের আনাগোনা শোনা যাচ্ছে। এবং ওই দুজন ব্যক্তি আলোচনা করতেছে যে মাদ্রাসা তো প্রায় 2 বছর থেকে বন্ধ, 2-2.5 বছর হয় বন্ধ, আর অফিস কক্ষ তো বাহির থেকেও তালা দেওয়া, আর অপোজিট পাশে তো কোনো দরজা নেই যে ও পাশে অফিস রুমে ঢুকে আলোচনা করবে, আর লাইটও তো নেই, অন্ধকার একটা অফিস রুমে কে আনাগোনা করতেছে বা কারাই আছে ওখানে শব্দ করতেছে। তো তারা দেখার চেষ্টা করার, দুজনে মিলে বুদ্ধি করলো যে আমরা একটু দেখার চেষ্টা করে দেখি যে কি হচ্ছে এখানে, কিসের আনাগোনা হচ্ছে। কিন্তু একজন ওখানে, দুইজনের মধ্যে একজন খুব ভয় পাচ্ছিল, যে বলতেছিল যে না, ওখানে যাওয়ার দরকার নেই, পরিত্যক্ত একটা জায়গা, আবার আমরা ওখানে দেখতে যাব বা হঠাৎ করে আমাদের সাথে কি ঘটে যায় সেটার জন্য আমরা প্রস্তুত নাও থাকতে পারি। ওই জন্য ওর সাথে যে ছিল আরেকজন বলতেছে, কিচ্ছু হবে না, তুই আমার সাথে চল। তখন যে ভয় করতে যে মানুষটি, সেই মানুষটি ওনাকে জোর করে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন, এবং খুব দ্রুত মাদ্রাসাটা ওনারা ক্রস করে গেলেন, পার হয়ে গেলেন। এবং যাইতে মাদ্রাসাটা পার হতেই তারা দুইজনে বলতেছে, আসলেই তো ওখানে খুব মানুষের আনাগোনা, এতগুলো মানুষের। বলতেছে, তুই আমাকে দেখতে দিলি না কেন, দেখলে কি সমস্যা হতো? বলতেছে যে এখানে মাদ্রাসাটা পরিত্যক্ত হয়ে আছে, হঠাৎ করে আমরা ওখানে গেলে কি সমস্যার সম্মুখীন হতে পারি সেটা নাও জানতে পারি আমরা, তো আমরা ওখানে না যাওয়াটাই আমাদের জন্য ভালো হয়েছে। তো এই কথা বলে তারা তো যাচ্ছে, দুইজন দুজনের বাড়িতে গেলেন। যাওয়ার পরে যখন সবকিছু যখন করতেছেন তখন গেলেন, এবং ঠিক পরপর 3 দিন এই ঘটনা যখন ঘটলো, তখন এলাকাবাসীকে ওনারা দুজন যে জানাচ্ছে যে মাদ্রাসায় অফিস কক্ষে এরকম মানুষের আনাগোনার শব্দ শোনা যায়। তা এলাকাবাসী কথাগুলো হেসে উড়িয়ে দিল, যে কি বলেন, মাদ্রাসাটা বন্ধ হয়ে আছে 2.5 বছর থেকে, 2-2.5 বছর থেকে, আপনারা কি বলেন যে মাদ্রাসা অফিস কক্ষে আনাগোনা শোনা যাচ্ছে মানুষের? আপনারা হয়তো ভুল শুনেছেন, এই জন্য হয়তো আমাদেরকে বলতেছেন, আমাদেরকেও বোকা বানানোর চেষ্টা করতেছেন। তারা বলতেছে, ঠিক আছে, আপনারা যেদিন শুনবেন বা আপনারা নিজ চোখে যেদিন দেখবেন বা নিজ কানে যেদিন শুনবেন, সেদিন আপনারা বুঝতে পারবেন যে আমাদের কথাগুলো সত্য কি মিথ্যা। তো ওই কথাগুলো বলার পর
পরের দিনেই ওই যাদেরকে এলাকাবাসী বলছিল, এলাকাবাসীর কিছু লোকজন ওপাশে যাচ্ছিল। তো যাওয়ার পথেই ওই একই ঘটনা, কিছু আনাগোনা শোনা যাচ্ছে, কিছু মানুষের তারা কথা বলতেছে একে অপরের সাথে যে কি করবে না করবে কিভাবে। তারা আবার একটু হাত পেতে থাকলো যে দেখি কি বলে। কিন্তু ওখানে গ্রামবাসীর যে কয়েকজন দেখতে গেছে, দেওয়াল টিন সেটে কান পাতার সঙ্গে সঙ্গে এক বিকট একটা শব্দ, ভয়ঙ্কর একটা শব্দ তারা শুনতে পায়। এবং সেই শব্দ শোনার সঙ্গে সঙ্গে তারা ওখান থেকে খুব দ্রুতভাবে নিজেদেরকে বাঁচানোর জন্য ওখান থেকে দৌড়ে পালায়, মাদ্রাসাটা পার হয়ে যায় এবং তারা ওখান থেকে এসে এবং ওই দুজনকে বলে। ঠিক ওই ঘটনাটি ঘটার পর খুব আশ্চর্য একটা বিষয়, অবাক করার মতন ঘটনা, ওই মাদ্রাসায় যে ছাত্রছাত্রীরা পড়তো সেই মাদ্রাসারই একজন ছাত্রকে তার পরের দিনে ওখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। একজন মাদ্রাসার ছাত্রকে তুলে নিয়ে যাওয়া হয় এবং কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে কেউ বলতে পারে না। তার পরিবার, মা বাবা, ভাই বোন সবাই খোঁজাখুঁজি করে যে আমার ছেলে কোথায় গেছে, আপনারা কেউ দেখেছেন কিনা। এবং তাদের যে আত্মীয় স্বজন রয়েছে তারাও তাদের জায়গা থেকে খোঁজার চেষ্টা করেছে, অনেক সব জায়গায় খুঁজেছে, কিন্তু কোনো সন্ধান পায়নি। পরে দেখতেছে, তারা ভাবতেছে যে না, মাদ্রাসাটাও তো পড়েছে, ওখানে আবার লোকজনের কিসের আওয়াজ শোনা যায়, ওখানেও যাচ্ছে। একদিন ওখানে যাওয়ার পর ওই ছেলেকে খোঁজার জন্যই তার পরিবার এবং এলাকার মানুষজন ওখানে আবার অফিস কক্ষে যেয়ে দেখতেছে যে তাদের ছেলের মতনই কণ্ঠ শোনা যাচ্ছে, তারা অফিস রুমটা দরজাটা ভাঙার চেষ্টা করতেছিল, সামনে যে দরজাটা আছিল সেটা ভাঙার চেষ্টা করতেছিল। কিন্তু তারা ভাঙার সময় যখনই ওখানে আপনার লাঠি মারতেছেন পা দিয়ে, তখনই আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে এবং পাশের রুমে ক্লাস যে রুমগুলো আছে সেই রুমগুলোর থেকে শব্দ শোনা যাচ্ছে। সেটা আবার ক্লাস যে হুজুররা পড়ায় বা মাস্টাররা পড়ায় সে পড়ার আওয়াজ শোনা যাচ্ছে, যে কি কি পড়াচ্ছে সেটার আওয়াজ শোনা যাচ্ছে। এবং তাদের যে ছেলেটি হারিয়ে গেছে ছাত্র, সে ছাত্রটাও একা একাই পড়তেছে, উত্তর দিচ্ছে, মাস্টার বলতেছে, উনি সেটা বোঝার চেষ্টা করতেছেন, সেটার প্রশ্ন আবার মাস্টারকে বলতেছে যে স্যার এটা কিভাবে হতে পারে। এবং আবার ওই রুমে যে দরজা ভাঙার চেষ্টা করতেছেন, আবার অন্য রুমে যাচ্ছে। ক্লাসরুম ছিল 4টা, ওই 4টার মধ্যেই যখন দরজা ভাঙার চেষ্টা করতেছে, আবার সেম একই ঘটনা, অফিস রুমে এসে তারা ওখান থেকে শব্দ শোনা যাচ্ছে। সেই শব্দ শোনার সময় ভাবতেছে যে না, এইভাবে তো বললে কিছু হবে না, তারা হয়তো ভাবতেছে এগুলো আমাদের ভুল ধারণা। কিন্তু ভাইয়া সব থেকে বড় যে কথা, মাদ্রাসার পাশে যে একটি বকুল গাছ ছিল, সেই বকুল গাছটাতেই সেই জিনগুলোর বসবাস ছিল। মাদ্রাসাটি হওয়ার আগ থেকে বকুল গাছটিতে জিনদের বসবাস ছিল এবং ওর পাশ দিয়ে মাদ্রাসাটি হওয়ার কারণে তারা ওখান থেকে আরো স্থানীয় হয়ে গেছে, যে রুমগুলো তারাই দখল করে নিয়েছে। এবং এই বিষয়টা যে লোকটির সাথে ঘটনাটি ঘটেছে এবং তার কাছ থেকে শোনা, এই জিনদের কারণেই এই মাদ্রাসাটি বন্ধ হয়ে গেছে 2-2.5 বছর আগে। সেই জন্য অনেকবার চেষ্টা করেছিল, মাদ্রাসাটি খোলার চেষ্টা করেছিল, চালু রাখার চেষ্টা করেছিল, কিন্তু এর জিনের উৎপাতের কারণে কোনোভাবে সম্ভব হয়ে ওঠেনি এটা। পরে আবার যখন ওই ছেলেটিকে খুঁজে পাওয়া গেল না, একটা সময় ঠিক 1 মাস কেটে যাওয়ার পর ছেলেটিকে একটি বাজারের নিচে ছেলেটিকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তা একজন পাড়া প্রতিবেশী দেখে এবং দেখার সঙ্গে সঙ্গে তার পরিবারকে বলে এবং তার পরিবার এসে ছেলেটিকে নিয়ে যায় এবং একজন হুজুরকে ডাকা হয়। সেই হুজুর তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। হুজুরের অনেক চেষ্টা করার পর ছেলেটির জ্ঞান ফেরার পর ছেলেটিকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি এতদিন কোথায় ছিলে, তোমাকে কে নিয়ে গিয়েছিল, তো ছেলেটি বলতেছে আমি যখন আমাদের বাড়ির পাশে মাঠে আমি যখন খেলতেছিলাম, বল নিয়ে খেলতেছিলাম, তখন হুট করে এসে একটা অবয়ব এর মতো ছায়া এসে আমাকে তুলে নিয়ে গেল
এবং আমাকে এমন একটি জায়গায় ভিন্ন পৃথিবীতে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে শুধু মানুষ বাদে জিন জাতির বসবাস, এবং তাদের কথা আমি কোনোভাবেই বুঝতে পারিনি। কোনোভাবে আমি বুঝতে পারিনি যে আমার তারা কি বলার চেষ্টা করতেছে, কি বলতেছে। এবং ওখানে নিয়ে যে আমাকে তাদের যে ক্লাস, আমাদের যে হুজুরা যে ক্লাস করাতো, সেইভাবে আমাকে ক্লাস করানোর চেষ্টা করেছে। আমি যখন উত্তর দিতে পারতাম না, তখন আবার কিছু জিন ছিল, তারা আমাকে বেত দিয়ে মারতো এবং আঘাত করতো। আমি ব্যথায় অনেকটা কাতর হয়ে কান্না করতাম, আবার যেগুলো পারতাম সেগুলো উত্তর দিতাম। এবং নিয়ে যাওয়ার পর দেখে যে ছেলেটার শরীরের প্রত্যেকটা রগ এবং শরীরের হাড়গুলো দেখা যাচ্ছিল, ভেতর থেকে বের হয়ে আসছিল, এমন একটা অবস্থা। এবং তার মা বাবা দেখে তো অবাক, কান্নাকাটি শুরু হয়ে গেছে। অনেক গ্রাম্য চিকিৎসা, কবিরাজ চিকিৎসা করতেছিল, কোনো লাভ হচ্ছিল না। ঠিক যখন ওই হুজুরকে দিয়ে যখন পাতা নামানোর চেষ্টা করছিল নিজেই, এবং ওই ছেলেটিকে মাধ্যমেই সব কিছু করলো, এবং যখন জিজ্ঞাসা করলো যে ছেলেটিকে কেন তুই নিয়ে গেছিলি, কেন ছেলেটির এই অবস্থা করেছিস শরীরের ভেতরটা, তখন জিনটি বলতেছে যে একে আমি নিয়ে গেছি, একে আমার খুব ভালো লেগেছিল, আর ব্যবহার, চালচলন, চলাফেরা, কথাবার্তা আর সব কিছু আর সৌন্দর্য আমার ভালো লেগেছিল। আমি ওই জন্য ওকে নিয়ে গেছি আমার বন্ধু হিসাবে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ও ওখানে যাওয়ার পর অনেক কিছুই না স্বীকার করেছে, আমাদের সাথে কথাবার্তা বলেনি। আমরা ওই জন্য ওকে মারধর করেছি, ওর ভিতরটাকে শেষ করার চেষ্টা করছিলাম। কিন্তু ওখানে আমাদের মধ্যে যে কিছু ভালো জিন রয়েছে, তারা ওকে চুরি করে নিয়ে এসে ওর বাসস্থানে রেখে গেছে, জায়গায় জঙ্গলে রেখে গেছে। আর কপালটা ভালো যে আমরা ওকে ছেড়ে দিয়েছি, না হলে ওকে মৃত অবস্থায় আমাদের পৃথিবীতেই ওকে দাফন করতাম। এবং আরেকটা বিষয় খুব অবাক, যে মাদ্রাসাটা ভাইয়া এখন পর্যন্ত নাকি পরিত্যক্তই আছে, এখন পর্যন্ত পরিত্যক্ত রয়েছে, এবং কখনো মাদ্রাসাটায় চালু করার কোনো সুযোগ তৈরি হয়নি। এবং যতবারই চালু করার চেষ্টা করতে গেছে ততবারই ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। আচ্ছা, এটি ছিল ঘটনা। ধন্যবাদ শাহাতুলকে এত সুন্দর ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা দেখছেন এবং শুনছেন ভৌতিক ঘটনা অবলম্বনে ভূতবালা অনুষ্ঠান, এবং এই মুহূর্তে আমাদের সাথে শাহাতুল এবং মাহবুবুর রহমান ছিলেন আমাদের অতিথি হিসাবে। খুব ভয়ঙ্কর কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করছিলেন তিনি। আমরা কিছু কমেন্টস পরে আবারও শাহাদুলের কাছেই ফিরব, শাহাদুলের কাছে জানবো। এই মুহূর্তে আপনারাও যারা ঘটনা পাঠাতে চান লিখে পাঠাবেন, মেইল করতে পারেন আপনারা ভূত.সারাবেলা BHOOTSARABELA সারাবেলা, ভূত.সারাবেলা। আপনারা মাহবুব ভাই আমাদের সাথে যুক্ত হবেন এবং তিনি গল্প শেয়ার করবেন, খুব ভয়ঙ্কর। মাহবুবুর রহমান ভাইয়ের গল্প মানেই কিছু ভয়ঙ্কর ঘটনা, এটা আপনারা জানেন। আমরা সেই মাহবুব ভাইয়ের ঘটনাগুলো অবশ্যই আপনাদেরকে ভয় লাগাবে, আমরা সেটা জানি। আমরা মাহবুব ভাইকে আমন্ত্রণ জানিয়েছি আজকে গল্পগুলো শোনার জন্য। আমাদের সাথে কে কে আছেন আরেকটা বার একটু আমরা ফেসবুকের পাতায় দেখতে চাই, এবং সেই সাথে আরেকটা বার আপনাদেরকে জানাতে চাই, আপনারা যারা মাহবুব ভাইয়ের মতো এসে, শাহাদুলের মতো এসে স্টুডিওতে গল্প বলতে চান, তারা আমাদেরকে ফোন করতে পারেন 01713484465 এই নাম্বারে, 017134465 এই নাম্বারে। 484465 এই নাম্বারে আপনারা কল করবেন অথবা টেক্সট পাঠিয়ে দিবেন, তাহলে আমাদের টিম থেকে, ভূতবালা টিম থেকে আপনাকে যোগাযোগ করা হবে। আমাদের সাথে আবারও যুক্ত হয়েছে জুয়েল মিয়া, আলিম প্রধান আমাদের সাথে আছে। আমাদের সাথে ব্যাকগ্রাউন্ডে একটু বাড়াতে বলছে, ভয় পেলেও শুনতে অনেক আগ্রহ ছোট বোন উষাদ হৃদয়, তার ছোট বোনকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চালিয়ে যান সাথে আছে আমাদের সাথে সুফিয়ান মুরাদ, আমাদের সাথে আছে মারুফ বিল্লাহ, আমাদের সাথে মানিক মৎস্য খামার থেকে মানিক আছে। শাহাদুল ভাইয়ের ঘটনা মানেই অন্যরকম ভয়। জাহিদুল ইসলাম বরকত ভাই,
যিনি সবসময় আমাদেরকে মেইলে ঘটনা পাঠায়, তাকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছে মিরাজ ভূতমারা বাজার থেকে, আমাদের সাথে আছে। গল্প শুনতে ভালো লাগছে। আমাদের সাথে মেহেদী হাসান আমাদের সাথে আছে। শাহাদুল ভাইয়ের গল্পটা ভয়ের ছিল, তিনি সেটা লিখছেন থানাপাড়া থেকে। মেহেদী হাসান আছে, রাতুল আচ্ছা, রাতুল ভাইকে খুব মিস করছে অনেকে, আমরা জানি। আমরা আবার ফিরতে চাই আমাদের আজকের অতিথি, আমরা মাহবুবুর রহমান, তার কাছ থেকে জানবো আজকে এবার তিনি কার সাথে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করবেন। আমি একটা গল্প বলতে যাচ্ছিলাম, সেটা হলো আমার জীবনের গল্প নিয়ে। আপনারই সাথে ঘটে যাওয়া? আমার সাথে জীবনের গল্প নিয়ে আচ্ছা, বলছিলাম। আপনি সেটা প্লিজ। আমি রেডিও সারা বেলায় প্রায় 9 থেকে 10 বছর চলতেছে কাজ করা। আচ্ছা, তে বলে রাখা ভালো, মাহবুব ভাই কিন্তু আমাদেরই একজন স্টাফ, তিনি আমাদের সাথে 18 সালের ওইদিকে আমার অভাবী সংসার ছিল। আচ্ছা, এই সংসারে দেখা যাচ্ছে যে এইভাবে চাকরি করে আমার চলবে না। তখন আমি একটা উদ্যোগ নেই, সেটা হলো কি আমি যে অর্থাৎ সদাচার পরিকল্পনা হিসেবে দেখি যে উনি অনেক মাছ পুকুর নিয়ে লিজ নিয়ে পুকুরে মাছ ছাড়ে। সেই বিষয় নিয়ে দেখি আমার মনে একটু আশা জাগলো যে এভাবে তো চলবে না, চাকরি ফাঁকা ফাঁকা একটু কাজ করি। তখন আমি কি করলাম, আমার বাড়ির পিছনে জঙ্গল আছে। জঙ্গল বলতে কি আমাদের ফুলমিয়া নাম এক লোক আছে, আমার বাড়ির পিছনে আর পিছনে বাসা করছে। তো ওনার হলো একটা পুকুর আছে, একটা পুকুর, একটা 40% একটা জায়গা পুকুর করা। সেই পুকুরে আমি হলো লিজ নিয়েছিলাম হলো 60,000 টাকা দিয়ে বন্ধক নিয়েছিলাম। তো এখন নতুন ডিগি আমি 60,000 টাকা দিয়ে বন্ধক নিয়েছিলাম। তো ওই 60,000 টাকা ডিগি বন্ধক নেওয়ার পরে ওই ডিগিতে আমি হলো মাছ চাষ করি। তো এখন মাছ চাষ ওই ডিগি নতুন খোঁড়ার পরও ওনারা কিন্তু আমার বাপদাদার আমল থেকেই শুনছি যে একটা নতুন পুকুর খুললে সে জায়গায় কোনো মান্দি করতে হয়, একটা মান্দি করতে হয়, গরু বা ছাগল বা যে কোনো কিছু একটা মান্দি করে সেই জায়গায় একটা খাওয়া দাওয়া দিয়ে ডিগি খুললে সেই ডিগিটার আমেজ বরকত থাকে, বা যে কোনো বিষয়ে করলে আবাস ফসল টসল করলে যে কোনো লাভবান হয়। তা ওনারা আবার এলে বিশ্বাস করতো না, বিদায় ওনারা এই ধরনের পুকুর খুঁড়ছে, কিন্তু কোনোদিনও এরকম মান্তি করে নাই বা কিছু দেয়নি। তো ওই লিস্টটা, ওই পুকুরটা আমি ভাড়া নিয়েছি, মনে করেন 60,000 টাকা দিয়ে বন্ধক নিয়েছি। যে আমার বলছে যে আমি এটা বন্ধক তুলে আমি যেদিন টাকা দেবো সেদিন আমার যে পুকুরটা দিয়ে। তাই আমি বলছি হোক নেবো, কিন্তু তারপরও 2 বছর ছাড়া কিন্তু আমি খুলতে দেবো না। কয় ঠিক আছে, 2 বছরের উপরে 4 বছরও খান তাও দেবো আমি, সমস্যা নেই। তো আমি একবার পুকুরে মাছ ছাড়লাম, পুকুরে মাছের লাভবান হতে পারলাম না। তার পরবর্তী মানুষের কাছে শাসন নিয়ে মাছ ছাড়লাম। তে মাছ ছাড়ি কিন্তু মাছ বড় হয় না। মাছ মনে করেন 2 মণ 3 মণ মাছ ছাড়ি, তারপরে মাছ কিন্তু বেশি বড় হয় না, ছোট। তে আমি রাতে যাই, এখান থেকে অফিস করি যাই, আজ 12টার সময় যাই, আমি পুকুর যাই। পুকুরটা ফাঁকে, অর্থাৎ জঙ্গল আছে, অর্থাৎ হলো আড়া, মেলাগুলো আড়া আছে তার পাশে এটা আর কি। তো আমি এমন সময় একদিন রাত 12টার এখান থেকে অফিস করে 12:30 বাজবে। তো পুকুর বাজার যাচ্ছে প্রায় 1টাও বাজে না, 1টা নাগাল এরকম। তো যা পুকুর পাড়ে আশপাশ থেকে দেখি আমার পুকুরের সামনে কে গোসল করতেছে। হ্যাঁ। তা আমি আর চিন্তা ভাবনা করলাম আমার পুকুরের সামনে কে গোসল করতে নিশ্চয়, তাহলে মানুষ হাতে আমার মাছ ধরার জন্য বুদ্ধি করতেছে। না, আমি 1 পাও করে 2 পাও করে আগেই ওই লোকগুলো আর এক মাথার যা ভাসে, মানে আর এক মাথার যা জাগে, মানে যে মাথা দেখতেছি মাথার থেকে আর এক মাথার যা, আপনি যে মাথায় যান তার থেকে আর এক মাথার যা আচ্ছা গোসল করতেছে এবং করতেছে। ওনারা এমন একটা দেখা যাচ্ছে একটা শাড়ির কাপড় একে বাসার সাথে লাগে দিয়ে গোসল করতেছে, অর্থাৎ যে জায়গায় গোসল করে এই জায়গার থেকে বাসার পর্যন্ত শাড়িটা নাচ দেওয়া, এত বড় শাড়িটা। মাই গড।
নাদ দিয়ে ওনারা গোসল করতেছে, আমার মুখে গোসল করতেছে না, কিন্তু ওই বাম মানে আমি যে মুখ থেকে আছি তার পেছন পাশে আমি, উনি সামন পাশের দিকে চাই। আচ্ছা, তখনও কি আপনার মনে হয়নি যে এটা অন্য কিছু হতে পারে? আমি তখন মনে করলাম যে এত বড় একটা শাড়ি দেখা যাচ্ছে, নিচে ফির মানুষ গোসল করতেছে, বসে কাপড় থপথপাচ্ছে, এটা কি এত রাতে কি হতে পারে? আমার মনে করেন আমার ভয় লাগতেছে আরো, যেটা তো মানুষ না, হুম। এটা তো মানুষ না। আর শাড়ি কেমন এত রাতে বাসার সাথে না আটকে দিয়ে বাসা, আর একটু হালা হালা অবস্থা, তো ওই বাসের হালে ওই বাঁধন দিয়েছে মনে করো কাপড়টা আসলটা, আর নিচে দিয়ে কাপড় বাঁধিয়েছে আর কাপড় গায়ে ধরতেছে। আমার তো ভয়ে খালি আতঙ্ক লাগিয়েছে, এটা তো মানুষ না। মনে মনে ভাবি এই মনে হয় আমার ডিগির মাছ খায়, এরকম কল্পনাও করতেছি। আমি এটা দেখে আমার ভয়ে আতঙ্ক লাগিয়েছে, মানে যে আমি আউ করবো, এই আউ করারও সাহস পাচ্ছি না, খালি গ্যাং রাখছি। মানে এই পাশের বাড়ি যে ফুলমিয়ে বা ডিগি আছে, ফুলমিয়ার আছে, আমার একসাথে বেড়াচ্ছে, ওনার ছেলে আছে ভাইস্তে, নাম হলো এরশাদ। তা আমি ডাকতেছি এরশাদ করে ডাকতেছি, মানে আমার আয়ে বাড়াচ্ছে না, মানে ভয়েতে আয়ে বাড়াচ্ছে না। তা আমি ওই সময় অফিস থেকে যাই, কিন্তু আমার সাইকেল নিয়ে যাই, সাইকেল নিয়ে যা পুকুরের আশপাশেই সাইকেল দাঁড় করে আমি হলো মাছ দেখি। তা আমি ওইটা দেখি আমার মনে করো আও বাড়াচ্ছে না, আতঙ্কের মধ্যে পড়ে গেছি। মানে এমন পরে কাউলেতে মনে করেন কেউ শুনতেছে না। হ্যান সময় আমার সাইকেলও ওখান থেকে মনে করেন আমার কাছ থেকে যে পড়ে গেছে, আমি নিজে আর করবা দিছি না। হ্যান সময় আমার বাড়ির পিছনে এক পাকোয়ানি ছিল, ওনার নাম হলো মোজাম। উনি হলো বরেগি পাড়ায় 12টা 1টার সময় সারা বাইর দিকে আসে না, কি জন্য উনি হলো বরেগি পাড়ায় থাকে, এই জন্য চা পানি খায় এবং ওখানে থাকে। যে কেউ যদি পাকের যদি কোনো কেউ খোঁজ করে, তখন আমি তার সাথে দেখা করবো। তো সেই হিসেবে উনি 11টা 12টা উনি থাকে, চাটা খায় আসে। ওই সময় ওই লোক আসছে কই কেরে এটা কেটা পড়ি আছে, উনিও আমাকে দেখি ভয়তে আতঙ্ক নিয়ে গেছে। উনি আমি যে দেখছি এটা দেখার পরে উনি আমাকে দেখি ভয়তে আতঙ্ক নিয়ে গেছে। এটা কি হলো সাইকেল পড়ে আছে, মানুষ পড়ে আছে। উনি ভিড় কাউলেন দিয়ে মানুষ মনে করো ডাকা শুরু হয়ে গেছে, আগেও ভাই এটা কেন একটা মানুষ পড়ে আছে। তেমন উনি জানতো না যে এত রাতে যে মা বাবু এখানে দিঘির পুকুর দেখতে যাচ্ছে, এটা কোনো জানতো না। তো উনি নাচে না মনে হয় কাউলেন দিয়েছে। আপনি তখন কি সেন্সলেস? না, আমি সেন্সলেস নাই, আমি ওই যে কাউলেন দিয়ে আমি মনে আমার পড়ে আছেন, আপনার সাইকেল সাইড দিয়ে পড়ে গেছে। কিন্তু শুনতেছেন যে ধান্দা নাকি শুনতেছি, মানে আমার ভয়তে হুশ উঠতেছে না, মানে শরীর উঠতেছে না। তখন ওই লোক কাউলেন দিয়ে মনে করো এলাকার মানুষ জড়ো বলে কি হয়েছে ভাই, কি হয়েছে? কয় এখানে একটা লোক পড়ে আছে, সাইকেলে পড়ে আছে। তো কাউলেন দিয়ে ডাক দিয়ে একলা লোকটা ভয়তে আমার কাছে যায় না। তো কাউলেন দিয়ে ওখানে ওবিএল চা আছে, পাশের বাড়ি ফিরে ওবিএল চা আছে, ও পাশে ফুলমিয়ার বেড়া আসলো, ফুলমিয়া আসলো, আতঙ্ক থেকে মানুষজন কাউলা করে অনেকজন মানুষ বাড়াইলো। তো ওনারা সবাই বলতেছে এই বাবা তুই এটি কেমনে পড়ে গেল? তো আমার তো খালি শুনতেছি, আও করতে পারতেছি না। তারপরে উনি হলো এক সময় গেলো, আর ওই যে আমার ওই দাদা মেয়ে নাম পাকওয়ানি, উনি ফির হলো নিশ্চয়ই কিছু একটা ধরছিল, এই সেদিন আও করতে পারতেছে না। আমাকে চিমটি দেয়, আবার কেউ পানি নিয়ে এসো নিয়ে এসে কেউ ফুক দেয়, মানে অনেক কিছু সুরে টুরে করে ফুক টুক নিয়ে দিয়ে ফির গাও থেকে পানি ছিটে দেয়। তারপরে না করে হুশ হলো। হুশ হওয়ার পর আমার টান শুনলো যে এ বাবা তুমি এখানে কেন বললেন, এটা তুই কে তোর? আমি বললাম যে এরকম সমাচার, আমি তো এখানে পুকুরটা নিয়েছি, পুকুরে মাছ ছাড়ছি। তো হ্যান সময় আমি দেখি যে আমার পুকুরের পাতাতে একজনে গোসল করতেছে, আমি মনে হচ্ছে নিশ্চয় বোধহয় কেউ মাছ মারতেছে। এইভাবে করে আসি যা দেখি ওই মহিলা ফির আর এক মুড়ে যা দাঁড়ালো, দাঁড়ায় দেখি কাপড় না দিলে হলো পুকুরে থাকি না আগে দিয়ে বাসার আর সাথে লাগে দিয়ে কাপড় না দিল, দিয়ে আমার মুখ দিয়ে মনে হয় ওই মুখ হয় চুল ছাড়ি দিয়ে মানে কাপড় এঁকে বলাচ্ছে এঁকে করতেছে। তা আমি আর যতই দেখি অতই মনে করেন আমার ভয়ের মধ্যে আতঙ্ক দূর হয়ে গেলো। আমি বলতেছি কেটা, একটা সারা শব্দ করে না। তখন আমি ভয় গেলাম, ভয় লাগাতে আমার আতঙ্কতে আমি ওই ভয়তে আমি পড়ে গেছি। পরে যে আমার সাইকেল গেছে একদিকে পরে, আমি গেছি একদিকে পরে যে আমার হুশ নাই।
এই হলো ইতিহাস। তখন ওই লোকে বললো যে বাবা তোকে মারি ফেলাই নাই, এটাই তো বেশি। এখানে আমি ডিগির পাতা দিয়ে গেলে মনে করো দেখা যায় অনেক কিছু দেখা যাচ্ছে কাপড় না দিয়ে কেউ গোসল করতেছে, কেউ মনে করো কাপড় ছাড়াই গোসল করতেছে। দেখি আমিও সময় তো ভয় করি, না দেখার ভান করি, আমি আমার বাড়ির যাই। আর তুই একলা একলা আছিস কোন সাহসে? তে ফির ওর পাশের বাড়ির লোকজন বলতেছে ওই পুকুরত মাছ যাই ছাড়ে তাই মাছ হয় না। তা আমি বললাম এটা তো আগে বলেন নাই, আমি পুকুরটা লিজ নিলাম, তখন একটু বললে তো আমি পুকুরটা নিলাম না হয়। তোরা এই কথা বলতেছেন একদিন নিয়ে আমার, সেই জন্য আমার পুকুরে মাছ হয় না। তখন এইভাবে বৃত্তান্ত করে দিকে আমি অনেক চেষ্টা করলাম যে আমি একটু লাভবান হব। ইনশাল্লাহ আমি লাভবান হতে পারি নাই। ওই সময় মাছের দামও কম। আমার তো ওই ভয় তারাসে এরকম হয়ে গেলো, তখন থেকে আমার শরীরে অসুখ সারে না। আমার বাপ মাও বললো যে তুই ওই পুকুর টুকুর বাদ দিয়ে কখনো রাত করে যাবি না, দরকার নেই তোর মাছ উল্লায় যাক। আমি যদি তুই আছে কোনো একটা হলে হয়তো আমি সোল করে পাইলাম হয়, আমার বাপ আর মায়ের কথা। তখন আমি ওখানে রাত করে আর যাই না। তারপরে কিছুদিন পরে সময় আসলো, পুকুর সেচলাম, সেচে মাছ টাছ মারি দেখি বেশি মাছ নেই পুকুরে। তখন থেকে ওই পুকুরের ব্যবসা আমি ছাড় দিছি। দেওয়ার পরে এই বৃত্তান্ত আমি জীবনের লাইফে এইভাবে ভয় খাচ্ছিলাম। তারপরে তো আপনার কিছু মামা শ্বশুর, হ্যাঁ, তারপরে অনেক কিছু দেখি, মামা শ্বশুর ওখানে দেখলাম, তারপর লাশ কাটতে লাশ নিয়ে যেতে দেখছিলাম। আমার জীবন অনেক ইতিহাস হয়ে গেছে। তারপরে আরো একটা গল্প বলতে মন বলতে ইচ্ছা করে সময়তে। আচ্ছা, অবশ্যই আমরা কিছু গল্প শুনবো। আমরা 37 বেজে গেছে, আর একটা গল্প হয়তো শুনতে শুনতে আমরা বিদায় নেব। তার আগে আর বলতে চাচ্ছি না ভাই, আমি আর বলতে চাচ্ছি না। ঠিক আছে, মাহবুব ভাইকে অসংখ্য ধন্যবাদ মেলা বলছি আমাদের সাথে থাকার জন্য। এবং আজকে 3টা যে ভয়ঙ্কর ঘটনা তিনি বললেন, দুইটাই ছিল তার সাথে ঘটে যাওয়া, এবং বাকি যে একটা ঘটনা ছিল তিনি বলছিলেন সেটা হচ্ছে এই যে পাতা খেলাকে কেন্দ্র করে। এবং এই মাহবুব ভাইয়ের ঘটনাগুলো মানেই কিছু ভয়ঙ্কর ঘটনা হয়ে থাকে। আজকের এপিসোডে আপনারা যারা উপভোগ করছিলেন, দূর দূরান্ত থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। আমরা স্টুডিওতে দুজন অতিথি আজকে আছে, শাহাদুল এবং মাহবুবুর রহমান। আমরা শাহাদুলের কাছে এবার তার ঘটনায় যাব এবং তার ঘটনা শুনবো, তার কার সাথে ঘটে যাওয়া ঘটনা তিনি শেয়ার করবেন, সেটা আমরা শুনবো। আমরা তার আগে একটু দেখতে চাই আমাদের সাথে কারা কারা যুক্ত আছেন। আমাদের সাথে আছেন আশরাফ আলী, এমডি আশরাফ আমাদের সাথে আছে। আমি তোমার আশরাফ ভাই, এরকম আশরাফ আলী ভাই তালুক জামিরার একজন মানুষ, ফুটবল খেলে থাকেন সবসময়, আশরাফ আলী নামে চেনে। তাকে হয়তো বা চিনবে মনোহরপুর, হরিনাথপুর এবং আশেপাশের এলাকারা ভালোই চিনবে। আশরাফ আলী ভাইকে অসংখ্য ধন্যবাদ। তিনি এর আগে বলে রাখি, তিনিও কিন্তু তার একটা ঘটনা আমাদের এই স্টুডিওতে এসে শেয়ার করছিলেন গত 2 সপ্তাহ আগে। এবং আশরাফ আলী ভাইকে আমরা অনুরোধ করবো এর পরের এপিসোডও আপনাকে আমরা পেতে পারি কিনা। যদি পাই তাহলে আরেকটা কমেন্টস করে জানাবেন, আমি তাহলে যোগাযোগ করবো আপনার সাথে। এবং সেই সাথে সাইদুল কিংবা সাজেদুল এরকম আইডি থেকে আমাদেরকে কমেন্টস করেছিলেন যে আমরা এই স্টুডিওতে এসে গল্প বলতে পারেন কিনা। আপনার কমেন্টসটা আমরা আর দেখছি না। আপনি আমাদেরকে ফোন কল করতে পারেন 01713। আপনি নাম্বারটা উঠাবেন, আপনি ফোন কলের প্যাডটা বের করবেন, আমি নাম্বারটা দিচ্ছি, আপনি একটু নাম্বারটা টুকে নেবেন যদি শুনে থাকেন, অথবা লিখে নেবেন। যারা গল্প বলতে চান তারা অবশ্যই এই নাম্বারটা সংগ্রহ করবেন, অথবা আমাদের ফেসবুকে দেয়া আছে নাম্বারটা, হটলাইন নাম্বারটা দেয়া আছে, আপনি সেখানেও যোগাযোগ করবেন অবশ্যই। সেই নাম্বারটা দিয়ে 01713 484465 48 44 65। আপনাদেরকে আবারও জানাতে চাই 48 44 65 এই নাম্বারে আপনারা কল করবেন। সাজিদুল কিংবা সাইদুল যে ভাইটা ছিলেন আমাদের সাথে গল্প বলতেছেন, এই নাম্বারে আপনি সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আপনি কল করতে পারেন। আমাদের টিম আপনার সাথে পরবর্তী যোগাযোগ করবে এবং আগামী সপ্তাহে হয়তো বা আপনি আমন্ত্রণ পেতে পারেন। আমরা অধীর আগ্রহী থাকলাম সেই মানুষটার জন্য। আপনারা যারা মেইল করতে চান, স্টুডিওতে না এসে গল্প বলতে চান, তারা মেইল করুন
BHOOT.SARABELA সারাবেলা ভূত.সারাবেলা@gmail.com এই মেইলে আপনারা মেল করতে পারেন আপনার সেই আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা, কিংবা আপনিও বলতে চান, আপনি অডিও করে রেকর্ড দিয়ে একটা নির্জন এলাকায় গিয়ে একাকি রেকর্ড করে সেটিও মেইলে পাঠাতে পারেন BHOOTSARABELA@gmail.com এই মেইলে। আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আপনার সাথে দেখা হবে, আমরা সেই আশা রাখছি। আমাদের সাথে মুন্নি আক্তার আমাদের সাথে আছে, অলিউল্লাহ আমাদের সাথে আছে রাশিয়া থেকে, তিনি বলছিলেন। ঢোলভাঙ্গা থেকে আমাদের সাথে আছেন, যুক্ত হয়ে গেছে সাব্বির আমাদের সাথে, বাদিয়াখালী আমাদের তিনি আছেন, ইমতিয়াজ আভিন আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে আলিফ মিয়া ছিল আমাদের সাথে, মারুফ আহমেদ রেহান আমাদের সাথে ছিল, মেহেদি হাসান আমাদের সাথে ছিল, আমাদের সাথে ছিল মেরাজ, আমাদের সাথে ছিল উষাদ ছিল, এবং সবাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই সব ভূতবেলার সকল শ্রোতাকে। আমরা আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শাহাদুলকে। শাহাদুল এবার কার সাথে ঘটে যাওয়া, খুব কম সময়ে আছে, আমরা শেষ ঘটনায় যাব আমরা শাহাদুলের কাছে, এবং তারপরে আজকের মতো আমরা বিদায় নিব। শাহাদুল, এবার কার সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করবেন? ঘটনাটি আমার পাশের এলাকায়, আচ্ছা, জি, চাচার সঙ্গে ঘটনাটি ঘটেছে। খুব ছোট্ট একটি ঘটনা। আজকাল তো অনেক বর্ষার সময়, এখন বন্যার সময়, এই বন্যার সময় তিনি মাছ মারতে বের হতেন। লোকটির নাম ছিল আমজাদ, আমি তার নামটা বলে দিলাম। তিনি, তার প্রচুর পরিমাণ মাছ মারার খুব নেশা আছে, এবং যত রাতেই হোক, সে রাতে যদি আবার বৃষ্টি হয় তাহলে অনেক যতই ঝড় তুফান হোক কেউ ওনাকে আটকাতে পারবে না, উনি মাছ মারতে বের হবেই। ভাইয়া হয়তো জানা আছে, আমাদের ওখানে কিন্তু একটা শ্মশান আছে, পৌর শ্মশান। তা ওই শ্মশানের পাশে তখন তো একদম এত বাড়ি ঘর দেওয়া ছিল না, এখন যেরকম বাড়ি হয়েছে শ্মশানের আশেপাশে, তখন একদম ফাঁকা ছিল। ঘাগর নদীর সাথে আবার একটা নদী লাগানো আছে, বর্তমানে সেই নদীটা মানুষ মরা নদী বলেই, শ্মশানঘাট নদী বলে। সে নদীর ধার ধরে সে মাছ মারতো অনেক রাত ধরে, এবং বিভিন্ন সময় বিভিন্ন জনকে নিয়ে যেত, এবং সেদিন যেদিন ঘটনাটি ঘটবে সেদিন তিনি একাই বের হয়েছে, কাউকে পায়নি, এবং তার যে বন্ধু বান্ধব রয়েছে তারা কেউ আসেনি, এবং সে একা একাই গেছে মাছ মারতে মারতে। বাড়ি থেকে বের হয়ে আশেপাশে যে নালাগুলো রয়েছে, জমি আছে, সেই জমিতে যে উনি কিছু মাছ মেরে শ্মশানঘাট যে নদীটা রয়েছে সেই নদীর দিকে আসার চেষ্টা করছিল বা যাচ্ছিল। তো উনি যখন মাছ মারতে মারতে একদম শ্মশান পার হয়ে গেছে যাওয়ার সময়, ওনার ওই সময় কোনো সমস্যা হয়নি। চতুর্পাশে একদম ফাঁকা, নিস্তব্ধ, ঝিঝি পোকা ডাকছে। সেই ঝিঝি পোকা ডাকা শুনে উনি একদম শিহরিত যে কি অবস্থা হচ্ছে। পরে যখন উনি মাছ মারতে আসার সময়, বাড়ি ফেরার সময় ওনার নজরে পড়লো যে একটি মাছ একদম পাহাড় ঘেঁষে যাচ্ছে মাছটি। উনি বেশ কয়েকবার ক্যাটা দিয়ে তাকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু পায়নি। এবং ঠিক যেখানে লাশ পোড়ানো হয় সেই জায়গাতে এসে উনি মাছটাকে যখন মারলেন, সেখানে এসে মাছটা থামলেন, এবং সেখানেই ক্যাটা উনি মারলেন, সেখানেই মাছটিকে উনি আটকাতে পেরেছেন। এবং অনেক চেষ্টা করার পর মাছটিকে উনি ব্যাগে তুলতে সক্ষম হয়েছে, অনেক টানাটানি করার পর। এবং সবথেকে যে ঘটনার বিষয়টি ছিল, সে মাছটি যখন উনি ব্যাগে তুললেন এবং মাছটি নড়াচড়া করতে 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 উনি বাসায় নিয়ে গেল। মাছ নড়তেছে, মনে করছে যে বড় মাছটাই তো, এই তো এখনো মরেনি, বাসায় যাইতে যাইতে আল্লাহ মরে যাবে বা বাড়িতে যে কাটবেই, তো সমস্যা নেই। তো উনি ওনার বাসায় যে ওনার বউকে ডাকলেন, ওনার বউ উঠলেন, ওঠার পর বলতেছে যে মাছগুলো কোটার পর একটু রান্নার, যেহেতু ছোটো মাছগুলো রান্না করতে পারো, তবে ছোটো মাছগুলো রান্না করো, নাহলে বড় মাছের কিছু পিস, 2-1 পিস রান্না করো, যেন আমরা
খাইতে পারি দুইজন মিলে। তো ওনার ওয়াইফ ছোট মাছগুলো কেটে এক সাইডে রাখছে। বড় মাছটা কাটার সময় খুব আশ্চর্য যে বিষয় যে দেখতেছে মাছটা কাটতে পারতেছে না, মাছ কাটতে পারতেছে না। এবং বটি মাছের যে শরীর আছে সেটা শরীরের কোনো অংশই কাটতে পারতেছে না, এবং বটির যে দাগ সে দাগটাই বসতেছে না। মাছটা এত পরিমাণ শক্ত হয়ে গেছে, বরফের মতন চেয়েও শক্ত হয়ে গেছে। তা উনি ওনার স্বামীকে ডাকলেন যে দেখো তো মাছটা কেন কাটতেছে না। তা ওনার স্বামী বলতেছে দূর কি বলো যে মাছ কাটবে না, মানে মাছের মতন একটা নরম শরীর আবার কই আছে। তো ওনার স্বামী আবার জেদ করে দাও আমাকে দাও, আমি কেটে দিচ্ছি। তো ওনার স্বামীও যখন কাটার চেষ্টা করতেছে যে না পাচ্ছে না, এবং বটিটা পড়ে গেছে, বটিটা উল্টে পড়ে গেছে। সে মাছ কাটা তখন সবাই ওরা দুজন চিন্তায় পড়ে গেল যে এরকম মাছ তো কখনো আমরা দেখিনি বা কখনো শোনাও যায়নি যে মাছ বড় মাছ কাটা যায় না। তো ভাইয়া আমরা যে খাটিয়া বলি না, সে খাটিয়ার উপর মাছটা রেখেছে এবং বটি দিয়ে চোট মারতেছে। কোনো কিছু হচ্ছে না, বটিটা আবার লাফ দিয়ে উঠতেছে, স্প্রিং করতেছে, এরকম যেন স্প্রিংয়ের উপর চোট মারতেছে, এরকম একটা ঘটনা ঘটতেছে ওনাদের সাথে। এবং একটা সময় মাছটা হুট করে ঝাঁকি দিয়ে উঠেছে, মাছটা ঝাঁকি দিয়ে উঠেছে এবং ঝাঁকি দিয়ে ওঠার সাথে সাথে পিছনটা ওনার যে মাছের যে পিছনটা রয়েছে সে পিছনটা লাফাচ্ছে। লাফাতে মাছটা এই পাশ ওপাশ করতে করতে যাচ্ছে এবং ওরা দুজন স্বামী স্ত্রী অবাক হয়ে গেছে এবং তারা চিৎকার দিয়ে সাইডে গেছে। এবং চিৎকার শুনে ওরা দুজন বাড়িতে আরো কয়েকজন লোক আসলো, আশেপাশের লোক, তারা এসে দেখেছে মাছটা ভাই মাছের যখন মাছটাকে কেটা হানাইছে তখন মাছ 4টা শিক মাছের পেটের ভিতর ঢুকে গেছে। যে 4টা শিক ঢুকে যাওয়ার সেই মাছটা তো বেঁচে থাকার কথা নয়, এবং সেই মাছটা আবার পিছন দিয়ে এতক্ষণ কাটার চেষ্টা করলো, সে মাছটা কাটতে পারতেছে না এবং সে মাছটা আবার জীবিত হয়ে গেল এবং পিছনটা লাফাচ্ছে এবং লাফাতে ওনাদের যেখান থেকে মাছ কাটা শুরু হয়েছে সেখান থেকে অনেকটা দূর চলে গেছে। এবং যেখান থেকে যাচ্ছিল পাশে একটা পুকুর আছে, সেই পুকুরের দিকে যাওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু কোনোভাবেই তারা এই জিনিসটি দেখতে এতটা ভয় পেয়ে গেছে এবং আশেপাশের মানুষরা আসার পরে তারা যে ঘটনাটা খুলে বলবে সেই ঘটনাটি তারা খুলেও বলতে পারেনি। এবং পাশের যে আত্মীয় বা পাড়া প্রতিবেশী রয়েছে তারা এই সেই ঘটনাটি নিজের চোখে দেখলো, দেখার পর তারাও নিজের চোখে বিশ্বাস করতে পারতেছে একটা মৃত মাছ কিভাবে জীবিত হয়ে নড়তে নড়তে একদম পুকুরের কাছে যাচ্ছে বা ওইদিকে যাচ্ছে। এবং সেই রাতটা তারা অনেক ঘুমানোর চেষ্টা করেছে। ওই রাতে তাদেরকে স্বপ্নে দেখাচ্ছে যে উঠেছিল একটা অবয়ব, যে অবয়বটির উপর উনি অনেকবার আঘাত করেছে ক্যাটা দিয়ে। সেই ঘটনাটির সম্মুখীন হওয়ার পরিবার এবং ভাই সেই ঘটনাটিতে তাদের যে পরিবারের বা প্রজন্ম যারা আসবে সেই ঘটনাটি তাদের সাথেও তারাও সম্মুখীন হবে। আচ্ছা, এবং তাদের যে ছেলে মেয়ে আসবে তাদের সাথেও একই ঘটনা ঘটবে এবং সে অবয়ব সেটাও বলে দিয়েছে। এবং বলেছে তুই যদি কোনো ধরনের চিকিৎসা বা কবরেজ বা কোনো ধরনের হুজুর দেখে নিয়ে এসে বহন করার চেষ্টা করিস, কোনো লাভ হবে না। আর এইটুকু ঘটনাটা ছিল, সময় যেহেতু কম, বাকি যে অংশটুকু রয়েছে সেটি কোনো এক সময় যদি সুযোগ হয় সেই সময় বলার চেষ্টা করব। ধন্যবাদ শাহাদুলকে। আমরা ঘটনা শুনছিলাম শাহাদুলের কাছে এবং খুবই ভয়ঙ্কর ঘটনা কিন্তু শাহাদুল বলছিলেন। আজকে বাকিটা আমরা পরে শুনবো। মাছের যে ঘটনাটা তিনি শেয়ার করলেন আসলেই চমৎকার ছিল। আমরা ধন্যবাদ জানাতে চাই শাহাদুলকে, সেই সাথে ধন্যবাদ আমরা রাখতে চাই আমাদের মাহবুবুর রহমান। আজকে দুজন অতিথি আমাদের সাথে তাদের ঘটনাগুলো শেয়ার করলেন। আমরা বিদায় নিতে চাই আজকের ভূতবেলা অনুষ্ঠান থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার মেইলগুলোর অপেক্ষায় আমরা রইলাম। ভূত.সারাবেলা@gmail.com এই মেইলে আপনারা মেইল করবেন অথবা আমাদেরকে ফোন করতে পারেন 0171348445 এই নম্বরে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভূতবেলা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আমি নিশান মণ্ডল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।